হ্যালো গাইজ, হ্যালো, কি অবস্থা? ওয়েট একটা মিনিট, লেট মি ফিক্স সাম স্টাফস। ব্যাচ এলিটস, ওকে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে কাজ ক্ষমতা শক্তির 11 নম্বর লেকচারে স্বাগতম। আজকের লেকচারে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ভরকেন্দ্রের সরণের মাধ্যমে কিভাবে কৃতকাজ নির্ণয় করা লাগে। আমরা দিন ধরে যা পড়ছি সেগুলো ছিল নর্মাল কেসে কৃতকাজ বের করা। আজকে থেকে শুরু হবে যদি এমন হয় যে বস্তুর এক একটা পয়েন্টের সরণ এক এক রকম, এক কোণা নড়ছে 2 মিটার আর এক কোণা নড়ছে 5 মিটার, তখন তুমি কৃতকাজ কেমনে বের করবা? ভর কেন্দ্রের সরণের সাহায্যে। সো আজকে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে, বেশ কিছু সুন্দর সুন্দর ম্যাথ সলভ করা হবে। এখান থেকে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে, আপনারা যে কুয়ার ম্যাথ করেন সেইটাও এই সেম কনসেপ্ট দিয়েই আমরা সলভ করব। সো যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু মেক শিওর করবেন আপনারা ঠিক আছেন কিনা এবং ক্লাসের সবকিছু ঠিক আছে কিনা, লাইক সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে উই উইল স্টার্ট দ্য ক্লাস। ওকে গাইস, লেট মি নো। ও মাই গড, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, সেই আছি, তোমরা কেমন আছো? ও হ্যালো ব্রো, হাউ আর ইউ? হ্যালো, কি অবস্থা? আমি ভালো আছি। দাদা কেমন আছেন? ভালো আছি। ভাইয়া কিচ্ছু ঠিক নাই কেন? কি হয়েছে? ঠিক নাই কেন? কেউ কিছু করছে নাকি? নাকি মন টোন খারাপ? বলো তো, যদি পড়ালেখা নিয়ে মন খারাপ হয়ে থাকে, মন খারাপ করার কিছুই নাই। এখনো মাত্র ফার্স্ট ইয়ারে পড়তেছো, যেই দিনগুলা গেছে সেগুলো নিয়ে কখনোই ডিপ্রেসড হওয়া যাবে না। সবসময় এটা চিন্তা করা লাগবে সামনের দিনগুলোকে কেমনে সুন্দর করা যায়। আগের দিন নিয়ে চিন্তা করে তুমি দিন কি পাল্টাইতে পারবা বলো? এটা তো পসিবল না, তাই না? সো সবসময় থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড অলসো দ্য প্রেজেন্ট, নট দ্য পাস্ট। আগে যে ভুল করছো সেগুলো থেকে শিক্ষা নিতে পারো, সেগুলো নিয়ে অনুশোচনা করে খুব বেশি লাভ নাই। ঠিক আছে, জাস্ট মেক শিওর করো সামনে ওই ভুলগুলো করতেছো না, তাইলেই হবে। ওকে, খুব ঠান্ডা দাদা আসলে। আদাব দাদা, হাফ ইয়ারলি এক্সাম শেষ করে অনেক দিন পর ক্লাসে আসলাম, স্বাগতম ব্যাক টু দ্য ক্লাস। কেমন গেল পরীক্ষা বাই দ্য ওয়ে? আপনি কেন হারাই যান এটা বুঝি না এখন। কই হারাই যাই আমি? তোমাদের ক্লাসে তো আমি সবসময় চলে আসি, ক্লাসে আমাকে সবসময় পেয়ে যাবা, পোস্টে আমাকে না পাও, গ্রুপে আমাকে খুব বেশি না পাও, ক্লাসে পড়ানোর ব্যাপারে আমার পেয়ে যাবা, সমস্যা নাই। ভাইয়া সামনে এক্সাম, কি করব? পড়ালেখা করতে হবে। সামনে যেহেতু পরীক্ষা, পড়ালেখা করা লাগবে ঠিকঠাক, সময় নষ্ট করা যাবে না। এবং তোমরা বুঝতেছো কিনা, তোমাদের ইয়ার ফাইনালটা শেষ হওয়ার পর এরপর পরীক্ষাগুলো কিন্তু ব্যাক টু ব্যাক, তুমি সময় পাবা না, দম ফেলার সময় পাবা না। এখন যেভাবে সিল করে সময় কাটাচ্ছ, একটা পরীক্ষা তারপর 5 মাস 6 মাস পর আর একটা পরীক্ষা, সিলেবাসও খুব বেশি বড় না, বাট যখন সেকেন্ড ইয়ার উঠে যাবা দেখবা 2 মাস 3 মাস পর পর পরীক্ষা এবং সিলেবাস অনেক হিউজ, তুমি মানে দম ফেলারই সময় পাবা না। সো মেক ইউর সেলফ প্রিপেয়ার, লাইক সামনে একটা যুদ্ধের মতোই আসতেছে, ঠিক আছে? যদিও এভাবে বলা উচিত না, পড়ালেখা ইজ নট এ যুদ্ধ, বাট স্টিল সময় কম, সিলেবাস বড়, একটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে তোমার যাওয়া লাগবে। সো অবভিয়াসলি কিছুটা তো একটা যুদ্ধ ভাইব, ইউ হ্যাভ টু বি এ ওয়ারিয়ার, তোমার একটু পরিশ্রম করা লাগবে, কষ্ট করা লাগবে, ঠিক আছে? ওকে, সিলেবাস তো শেষ হয় নাই, সিলেবাস শেষ করা লাগবে, সিলেবাস শেষ করতে হবে। শেষ না হইলেও যতটুকু শেষ করে যাওয়া যায় ততটুকু শেষ করে তারপর পরীক্ষায় যাওয়া লাগবে। ওকে, চলো তাহলে আমরা শুরু করে দিই, দেরি না করি। আমি বিশ্বাস করি না আপনাকে টেলিগ্রামে চাই।
ঠিক আছে, পাওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, লেটস গো। এটা লাস্ট দিনের হোমওয়ার্ক ছিল, ট্রাই করছে সবাই। এটা কি ছিল? লাস্ট দিনের হোমওয়ার্ক। যারা চেষ্টা করে নাই তাদেরকে আমি আর কি বা বলবো বলো? সারা জীবন ধরে চিল্লায় চিল্লায় বলে আসতেছি যে হোমওয়ার্ক গুলা দেই, এগুলো একটু ট্রাই করিস। ট্রাই না করলে কিন্তু বিপদ। স্টিল যারা ট্রাই করো নাই তারা দেখো, আর যারা ট্রাই করছিলা তারা একটু উত্তরটা মিলিয়ে নাও। লেটস গো। কি বলে? আহা, এটা চিকন হয়ে গেল কেন? এই জিনিসটা খালি চিকন হয়ে যায়, আমি বুঝি না। আচ্ছা, কি বলেছিল আমাদের হোমওয়ার্কে? আমাদের হোমওয়ার্কে বলা ছিল একটা স্প্রিং আছে, স্প্রিং এর উপরে একটা 10 কেজি ভরের বস্তু আছে। এখন স্প্রিং ধ্রুবক দিয়ে দিছে তোমাকে 100 নিউটন পার মিটার। আমরা যেটা করছি, এই 10 কেজি ভরের উপরে থাকা 5 কেজি ভরের একটা বস্তু তাকে মুক্তভাবে পড়তে দিছি। মানে সহজ কথা, 10 কেজি ভরের বস্তু থেকে 50 মিটার উপরে আর একটা বস্তু আছে, তার ভর হচ্ছে 5 কেজি। তাকে আমরা এখান থেকে ছেড়ে দিছি। ছেড়ে দিলে কি হবে? 5 কেজি ভরের বস্তুটা 10 কেজি ভরের বস্তুর উপরে এসে পড়বে এবং একটা ফোর্স ওর উপর প্রয়োগ করবে। যখন এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, স্প্রিংটা অবশ্যই সংকুচিত হবে। দুইটা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে সিস্টেমের নতুন সাম্যাবস্থা নির্ণয় করো। ভাইয়া, সিস্টেমের নতুন সাম্যাবস্থা কই থেকে আসবে? দেখো, যখন স্প্রিং এ একটা বস্তু অ্যাটাচড, তখন স্প্রিং এর সাম্যাবস্থা বা সিস্টেমের সাম্যাবস্থা একরকম। যেটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এখানে স্প্রিং এর সাম্যাবস্থা। যখন এখানে বস্তু হবে দুইটা, ফোর্স তো বেড়ে যাবে। ফোর্স বেড়ে গেলে কি সাম্যাবস্থা সেম থাকবে? অবশ্যই না, সাম্যাবস্থা এখানে চেঞ্জ হয়ে যাবে। সাম্যাবস্থা আমরা কোনটারে বলি? যেখানে নিট ফোর্স শূন্য। একটা বস্তু যে ফোর্স দিতেছে সেইটার জন্য যে সাম্যাবস্থা, দুইটা বস্তু একত্রে ফোর্স দিলে সাম্যাবস্থা তো সেম হওয়ার কোনো সুযোগই নাই। সেখানে অবশ্যই নতুন একটা সাম্যাবস্থা তৈরি হবে এবং সেটা আমাদের বের করতে হবে যে কোন পয়েন্টে গেলে সিস্টেম ইকুইলিব্রিয়ামে যাবে। এবং সেকেন্ড কোয়েশ্চেন ছিল সংঘর্ষের কারণে স্প্রিং নতুন সাম্যাবস্থা থেকে কতটুকু সংকুচিত হবে। এখানে অবভিয়াসলি একটা নতুন সাম্যাবস্থা তৈরি হবে, বাট সিস্টেম প্রথমেই সেই সাম্যাবস্থায় যাবে না। প্রথমে সিস্টেমটা একটু সিম্পল হারমোনিক মোশনে উঠানামা করবে। সো প্রশ্ন এইটাই যে ইনিশিয়ালি নতুন সাম্যাবস্থা থেকে সিস্টেম কতটুকু সংকুচিত হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা সলভ করি। কেমনে সলভ করা যায়? প্রথমত এখানে সংঘর্ষটা কিরকম হবে? অবভিয়াসলি এখানে একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে। ভাইয়া কেমনে বুঝলেন এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ? নিউটনিয়ান মেকানিক্সের লাস্টে আমরা দুই রকম সংঘর্ষ নিয়ে পড়াশোনা করছিলাম। একটা ছিল স্থিতিস্থাপক আর একটা ছিল অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষে কি হইতো? সিস্টেমের ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত হইতো। সেখানে বিভব শক্তির কোনো ব্যাপার স্যাপারই ছিল না। আর যদি এমন হয় যে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত হবে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হবে না, সেটাকে আমরা বলতাম হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে গতিশক্তি সংরক্ষিত হওয়ার কোনো সুযোগই নাই, কারণ যখন এই বস্তু এসে এখানে পড়বে, স্প্রিং হবে সংকুচিত, পুরা সিস্টেমের গতিশক্তি রূপান্তরিত হবে স্প্রিং এর বিভব শক্তিতে। সো অবভিয়াসলি এখানে গতিশক্তি সংরক্ষিত হবে না। তাহলে এখানে কি সংঘর্ষ হবে? এখানে সংঘর্ষ হবে অস্থিতিস্থাপক। কোথায় লিখবো? এখানে লিখি না, অস্থিতিস্থাপক সংঘর্ষ। কি সংঘর্ষ হবে? অস্থিতিস্থাপক সংঘর্ষ। বুঝতে পেরেছি? কারণ গতিশক্তি এখানে সংরক্ষিত হবে না, শক্তি সংরক্ষিত হবে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হবে না। যদি গতিশক্তি সংরক্ষিত হইতো তখন এটা আমরা বলতাম স্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, বুঝতে পারছি? গুড। এখন এই যে 5 কেজি ভরের বস্তুটা 50 মিটার নেমে আসবে, 50 মিটার নেমে আসার জন্য তার বেগ কত হবে বলো তো? তোমরা যদি কেউ প্রশ্ন করে যে 5 কেজি ভরের একটা বস্তুকে আমরা ছাইড়া দিছি, 50 মিটার নিচে নামার পর তার বেগ কত? কেমনে বের করবা? খুব সহজ। 50 মিটার উপরে তার একটা নির্দিষ্ট বিভব শক্তি ছিল, যখন সে 50 মিটার নিচে মুক্তভাবে নেমে আসবে তখন সেই বিভব শক্তি তার গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে আমরা ধরে নিলাম যখন 5 কেজি ভরের বস্তুটা এই 50 মিটার নিচে নেমে আসতেছে, ওই মোমেন্টে তার বেগ হচ্ছে ইউ। কত? ইউ। তাহলে কি লেখা যায়? mgh, প্রথমে লিখে নাও 50 মিটার নিচে নামার পর কি 50 মিটার নিচে নামার পরে, কে 50 মিটার নিচে নামার পরে? ওই যে 5 কেজি ভরের বস্তুটা। কি হবে বলো? তার বিভব শক্তি রূপান্তরিত হবে কিসে? তার বিভব শক্তি রূপান্তরিত হবে তার গতি শক্তিতে। এই ইউটা কি? ইউ হচ্ছে 50 মিটার নামার পরে ওই বস্তুর ভেলোসিটি বা বেগ। তাহলে এখান থেকে যদি আমরা বের করি, ইউ এর মান আসবে √2gh, মানে √19.6 মাল্টিপ্লাইড বাই h এর মান হচ্ছে 50। ঠিক আছে, সরি। সো এখান থেকে যদি ক্যালকুলেট করো আসবে হচ্ছে √980। সো এটা হয়তো বা 10 এর চেয়ে একটু কম আসবে, 10 বলতেছি আমি,
10-এর চেয়ে তো না, না হ্যাঁ 10-এর চেয়ে একটু কম, না 10-কে করলে হয় 100, 10 কেন হবে, ভুল বলছি গাইস, দুঃখিত। 980-কে রুট করো তো কত আসে, 31.3, কত 31.3 মিটার পার সেকেন্ড। তার মানে যেই মোমেন্টে 5 কেজি ভরের বস্তুটাই 10 কেজি ভরের বস্তুকে হিট করতেছে, ওই মোমেন্টে এই 5 কেজি ভরের বস্তুর বেগ হচ্ছে 31.3 মিটার পার সেকেন্ড। তাহলে ব্যাপারটা কি হইল, দুইটা বস্তু ছিল, এই হচ্ছে একটা, তার ভর হচ্ছে 10 কেজি, সে ছিল কিরকম, স্থির, ওর মধ্যে কোনো মোশন ছিল না। আর একটা বস্তু, তার ভর হচ্ছে 5 কেজি, কত কেজি, 5 কেজি, সে কি করছে, এই 10 কেজি ভরের বস্তুকে এসে হিট করছে, কত বেগে হিট করছে, 31.3 মিটার পার সেকেন্ড বেগে হিট করছে, কত বেগে, 31.3 মিটার পার সেকেন্ড। হিট করার পরে কি হবে, দুইটা বস্তু মিলিতভাবে নিচে নামা শুরু করবে। এই 5 কেজি ভরের বস্তুটা তো 10 কেজি ভরের বস্তুর উপর বসে যাবে, তাই না? এরপর তারা নিচে নামলেও একসাথে নামবে, উপরে উঠলেও একসাথেই উঠবে। তার মানে সংঘর্ষের পর তারা যে বেগটা প্রাপ্ত হবে, সেই বেগটা কেমন বেগ, তাদের মিলিত বেগ, কারণ সংঘর্ষের পর তারা একত্রে চলা শুরু করবে। সেই মিলিত বেগটা আমরা বের করতে চাই, যে সংঘর্ষের পর পুরো সিস্টেমটার ভেলোসিটি কত। এটা বের করা খুবই সহজ, কেমনে বের করা যায় বলো? এটা কি অস্থিতিস্থাপক সংঘর্ষ না? অস্থিতিস্থাপক সংঘর্ষে কোন জিনিসটা সংরক্ষিত হয়, ভরবেগ সংরক্ষিত হয়। সো আমরা যদি এখানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করি, সংঘর্ষের পর এই পুরো সিস্টেমের মিলিত বেগ বের করে ফেলা সম্ভব। দেখো, সংঘর্ষের আগে এখানে বেগ ছিল কয়টা, কয়টা বস্তুর মধ্যে গতি ছিল, শুধুমাত্র একটা বস্তু 5 কেজি। সংঘর্ষের আগে 10 কেজি তো স্থির, তার মানে সংঘর্ষের পূর্বে ভরবেগ থাকবে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে 5 কেজি ভরের বস্তুর। আর সংঘর্ষের পর দুইটা বস্তু একত্রে চলা শুরু করবে, সেম ভেলোসিটি নিয়ে শুরু করবে চলা, তার মানে শেষ ভরবেগটা হবে এই দুইটা বস্তুর মিলিত ভরবেগ। ওকে, তাহলে আমরা যদি এখানে ভরবেগের সংরক্ষণশীলতা নিতে অ্যাপ্লাই করি, লেখো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, ঠিক আছে, সংরক্ষণশীলতার নীতি যদি আমরা এখানে প্রয়োগ করি, সংঘর্ষের আগে কি ছিল, শুধুমাত্র 5 কেজি ভরের বস্তুর ভরবেগ ছিল, সেই আদি ভরবেগটা কত, ভর ইনটু বেগ। ওকে, 10 কেজির কোনো ভরবেগ ছিল সংঘর্ষের আগে, ছিল না, তাহলে এটা লেখারও দরকার নাই। সংঘর্ষের পর দুইটা বস্তু একত্রে চলা শুরু করবে, তার মানে সংঘর্ষের পর তাদের একটা মিলিত ভরবেগ থাকবে। সেই মিলিত ভরবেগ কেমনে বের করে, দুইটা বস্তুর ভরের যোগফল মাল্টিপ্লাইড বাই তাদের মিলিত বেগ। এদের ভরের যোগফল কত, 5 + 10 মাল্টিপ্লাইড বাই ভি। তাহলে এই ভিটা কি বলো, যখন 5 কেজি ভরের বস্তুটা 10 কেজির উপর এসে পড়বে, পড়ার পরের মুহূর্তে দুইজনের মিলিত বেগ হচ্ছে ভি। ওকে, তাহলে ভি এর মান কত হবে, ভি এর মান হবে হচ্ছে 5 × 31.3 ডিভাইডেড বাই 15, তার মানে এবার আসবে 10 দশমিক সামথিং। চলো, 5 × 31.3 ডিভাইডেড বাই হচ্ছে 15, কত, 10.43, 10.43 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটা বলতে পারি, এই 5 কেজি ভরের বস্তু এই 10 কেজি ভরের বস্তুর উপর এসে পড়ার পরে পুরা সিস্টেমের মিলিত বেগ হচ্ছে 10.43 মিটার পার সেকেন্ড। হইছে, এতটুকু বুঝছি, তুলে ফেলছো, তুলে ফেলো, খুবই সহজ, ঠিক আছে। একবার হচ্ছে আমরা বের করছি এই 50 মিটার নামার পর 5 কেজি ভরের বস্তুর বেগ কত। এখন এই 50 মিটার নামার পর তো সে একটা সংঘর্ষে লিপ্ত হবে, সো আমাদের দেখা লাগবে সংঘর্ষের পর বেগ কত হয়। সো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করে সংঘর্ষের পর পুরো সিস্টেমের ভেলোসিটি বের করে ফেলছি। ওকে, গুড। এখন দেখো, আমাদের সিস্টেমটা এখন আছে কোন অবস্থায়, আমাদের সিস্টেমের অবস্থা হচ্ছে অনেকটা এরকম, এই হচ্ছে স্প্রিং। ওকে, স্প্রিং এর উপর আছে আমাদের 10 কেজি ভরের বস্তু, কত কেজি ভরের বস্তু, 10 কেজি ভরের বস্তু। ওকে, তার উপরে কে আছে, তার উপরে আছে আবার 5 কেজি ভরের বস্তু। এখন তো বস্তু দুইটা, এবং এরা দুইজন কিন্তু স্থির না, এরা দুইজন এবার গতিশীল। কত বেগে গতিশীল, এই যে মাত্র বের করলাম 10.43 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে সিস্টেমে কিন্তু এবার মোশন আছে, সিস্টেম কিন্তু থেমে নাই। ভেলোসিটি কত, 10.43 মিটার পার সেকেন্ড। ওকে, এখন কথা হচ্ছে শেষে যায় কি হবে। দেখো, আমাদের সিস্টেমের মধ্যে একটা গতিশক্তি আছে, সেই গতিশক্তি ব্যবহার করে সিস্টেম অবশ্যই আরো নিচে নামবে। কতখানি নিচে নামবে, যতক্ষণ না তার গতিশক্তি নাই হয়ে যাচ্ছে।
গতিশক্তি নাই হবে কেমনে? এই গতিশক্তি ব্যবহার করে সে স্প্রিং এর উপর কাজ করবে, স্প্রিংকে সংকুচিত করবে, গতিশক্তি রূপান্তরিত হবে স্প্রিং এর বিভব শক্তিতে। সো আমরা ধরে নিলাম আমাদের সিস্টেমটা ফাইনালি এই পর্যন্ত সংকুচিত হবে। ঠিক আছে, ফাইনালি কোন পর্যন্ত সংকুচিত হবে? এই পর্যন্ত। এই পর্যন্ত সংকুচিত কেমনে হইল? এই যে বস্তু বা সিস্টেমের মধ্যে গতিশক্তি রয়ে গেছে, সেই গতিশক্তি ব্যবহার করে তারা স্প্রিং এর উপর কাজ করবে, কাজ করে স্প্রিংকে করবে সংকুচিত। ওকে, সো ফাইনাল অবস্থা কোনটা? এইটা হচ্ছে ফাইনাল অবস্থা। ওকে, গুড, ভালো। এখন আমাকে একটা কথা বলো, দুইটা বস্তু পড়ার পরে স্প্রিং এর নতুন ইকুইলিব্রিয়াম কোনটা? এইটা নাকি এইটা? দুইটার একটাও না। এইটা ইকুইলিব্রিয়াম ছিল যখন শুধুমাত্র 10 কেজি ভরের বস্তু ছিল। দেখো, তুমি যখন 10 কেজি ভরের বস্তুটাকে এভাবে রেখে দিছিলা, সিস্টেম কিন্তু এইভাবেই স্টেবল ছিল। একটা সিস্টেম কখন স্টেবল থাকে? যখন সে ইকুইলিব্রিয়ামে থাকে। সাম্যাবস্থার উপর তোমাদের পুরো একটা ক্লাস নেওয়া হয়েছে, আই থিঙ্ক সাম্যাবস্থা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? সো আমাদের যখন 10 কেজি ভরের বস্তু ছিল, তখন এইটা ছিল সিস্টেমের ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? যখন 5 কেজি ভরের বস্তু এসে পড়বে, তখন তো অবভিয়াসলি এটা ইকুইলিব্রিয়াম হবে না, কারণ 5 কেজি ভরের বস্তু একটা এক্সট্রা ফোর্স দিবে। এই এক্সট্রা ফোর্সের জন্য এই পয়েন্টটা তো ইকুইলিব্রিয়াম হওয়ার কোনো সুযোগই নাই, কারণ এই এক্সট্রা ফোর্সের কারণে এই পয়েন্টে তখন নেট ফোর্স শূন্য হওয়া সম্ভব না। ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা? যেই পয়েন্টে সিস্টেমের নেট ফোর্স শূন্য। তার মানে অবশ্যই আমাদের সিস্টেমে নতুন একটা ইকুইলিব্রিয়াম আছে, এবং আমরা ধরে নিলাম সেই নতুন ইকুইলিব্রিয়াম হচ্ছে এইটা, এইটা, ঠিক আছে? এটা কি আমাদের সিস্টেমের নতুন ইকুইলিব্রিয়াম বা নিউ সাম্যাবস্থা, ঠিক আছে? নিউ ইকুইলিব্রিয়াম ধরলাম জাস্ট। ওকে, এখন এই নতুন ইকুইলিব্রিয়ামটা আমরা ধরি এখান থেকে এল মিটার নিচে। কতটুকু নিচে? এল মিটার নিচে। এবং আমাদের সিস্টেমের যে ফাইনাল অবস্থা বা ফাইনাল পয়েন্টটা, যেখানে গিয়ে আমাদের সিস্টেমটা থেমে গেছে, মানে গতিশক্তি পুরোপুরি বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, ধরলাম সেটাই নতুন ইকুইলিব্রিয়াম থেকে এক্স মিটার নিচে। ওকে, সো আমার এই দুইটা জিনিসই বের করা লাগবে। প্রথমত নতুন ইকুইলিব্রিয়ামটা বের করা লাগবে, তার মানে সামহাও আমার এই এল এর মানটা বের করা লাগবে, এবং আমার এই এক্স এর মানও বের করা লাগবে, যে নতুন ইকুইলিব্রিয়াম থেকে আমাদের সিস্টেম কতটুকু সংকুচিত হচ্ছে। কেমনে বের করা যায়? দেখো, এইটা আগের ইকুইলিব্রিয়াম ছিল, নতুন ইকুইলিব্রিয়ামে সিস্টেম গেল কেন? কারণ এই 5 কেজি ভরের বস্তু এসে একটা এক্সট্রা বল দিছে। এই এক্সট্রা বলের জন্যই নতুন একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে। এক্সট্রা বলের জন্য স্প্রিং কতটুকু সংকুচিত হবে এটা আমরা কেমনে বের করতে পারি? ভাই, এই ফর্মুলা আমরা শিখছি না। F is equals to kx স্প্রিং এর জন্য। এই এক্সটা কি ছিল? এক্সটা ছিল হচ্ছে সিস্টেমের ইকুইলিব্রিয়াম। মানে ব্যাপারটা বুঝাই, ধরো তোমার কাছে এরকম একটা স্প্রিং আছে, ঠিক আছে? ওকে, এই নর্মাল অবস্থায় এইটাই স্প্রিং এর ইকুইলিব্রিয়াম। তুমি কি করছো? এখানে একটা 2 কেজি ভরের বস্তু ঝুলাইছো। 2 কেজি ভরের বস্তু ঝুলাইলে কি হবে? সে নিচের দিকে mg পরিমাণ বল প্রয়োগ করবে। mg পরিমাণ বল প্রয়োগে স্প্রিং প্রসারিত হবে কতটুকু বলো তো? mg পরিমাণ বল প্রয়োগে স্প্রিং প্রসারিত হবে mg is equals to kx পরিমাণ। তার মানে x এর মান হচ্ছে mg/k। এই x টা কি জানো? x টা হচ্ছে এই বস্তু ঝুলানোর জন্য তৈরি হওয়া নতুন ইকুইলিব্রিয়াম। ওকে, এই যে তুমি x বের করো না, এইটা হচ্ছে সিস্টেমের নতুন ইকুইলিব্রিয়াম স্প্রিং এ বস্তু ঝুলানোর পরে। তার মানে আমরা এই যে 5 কেজি ভরের বস্তু ঝুলাইলাম, সে অবশ্যই একটা ফোর্স তো দিবে, এবং সেই ফোর্সের জন্য সিস্টেমে নতুন একটা ইকুইলিব্রিয়াম তো তৈরি হবে। সেই ইকুইলিব্রিয়ামের ডিসটেন্সটা বাই এলটা হচ্ছে আমরা বের করতে চাই। কেমনে বের করা সম্ভব? খুবই সহজ, এই একই ফর্মুলা দিয়ে। F is equals to kx, that means mg is equals to k into l, কারণ আমরা এই ডিসটেন্সটাকে ধরে নিছি l, নতুন ইকুইলিব্রিয়ামের দূরত্ব আগের ইকুইলিব্রিয়াম থেকে। তাহলে বল এল এর মান কত হবে? এল এর মান হবে mg ডিভাইডেড বাই k। ভাইয়া, এম এর মান কত হবে? 5 কেজি, 10 কেজি নাকি 15 কেজি? আচ্ছা, আমার একটা কথা বলো, এই 10 কেজির জন্য স্প্রিং যতটুকু সংকুচিত হওয়ার ততটুকু তো আগে থেকেই হয়ে আছে। যেমন ধরো, এখানে যদি 10 কেজি ভরের বস্তুটা না থাকতো, স্প্রিং কি এই অবস্থায় থাকতো? না, স্প্রিং আরো প্রসারিত অবস্থায় থাকতো। এই 10 কেজি ভরের বস্তু থাকার জন্য স্প্রিং কিছুটা সংকুচিত হয়ে আছে।
সো 10 কেজির জন্য স্প্রিং যতটুকু সংকুচিত হওয়ার কথা সেটা তো আগে থেকেই হয়ে আছে। এখন যে সংকোচনটা ঘটলো, এক্সট্রা সংকোচন বা নতুন যে ইকুইলিব্রিয়ামটা তৈরি হলো, সেটা কার জন্য? সেটা শুধুমাত্র 5 কেজির জন্য। তার মানে এইখানে প্রভাব শুধুমাত্র 5 কেজির। তার মানে বল যেটা কাউন্ট করা লাগবে সেটা হচ্ছে 5 কেজির জন্য তৈরি হওয়া বল বা 5 কেজি ভর দ্বারা প্রযুক্ত বল। এখন এই 5 কেজি ভরের বস্তু কতটুকু বল দিবে? ওজনের সমান পরিমাণ বল দিবে। তাহলে চলো 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই কে এর মান হচ্ছে 100। তাহলে উপরে হচ্ছে 49, নিচে হচ্ছে 100, তার মানে 0.49 মিটার। এইটা হচ্ছে নতুন ইকুইলিব্রিয়াম। এটা কি আমাদের নিউ ইকুইলিব্রিয়াম বা নতুন সাম্যাবস্থা। ওকে, নতুন সাম্যাবস্থা। তাহলে নতুন সাম্যাবস্থা কোথায় তৈরি হবে? আগের যে সাম্যাবস্থাটা ছিল তার থেকে 0.49 মিটার নিচে তৈরি হবে নতুন সাম্যাবস্থা। গেল? একদম সহজ, মনে হয় না কারো কনফিউশন আছে। এইবার হচ্ছে সেকেন্ডটা কি ভাইয়া? আমাদের স্প্রিং ফাইনালি কতটুকু সংকুচিত হচ্ছে সেইটা হচ্ছে আমাদের দেখা লাগবে। কেমনে দেখা যায়? সহজ, শক্তির সংরক্ষণশীলতার নীতি। আমরা এখানে যেটা করব, শক্তির সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করব। ঠিক আছে, শক্তির সংরক্ষণশীলতার নীতি। চলো, যদি অ্যাপ্লাই করা যায়, শক্তি সংরক্ষণশীলতার নীতি কি বলে? প্রথমত এই প্রশ্ন আবার জাগতে পারে তোমার মাথায়, ভাই এখানে শক্তি সংরক্ষণশীলতার নীতি কেন অ্যাপ্লাই করা যাচ্ছে? কেন যাবে না বলো তো? আমাদের এখানে কোনো ঘর্ষণ আছে? নাই। কোনো এক্সটার্নাল ফোর্স আছে? নাই। তাহলে অবশ্যই শক্তি সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করা যাবে। শক্তি সংরক্ষণশীলতার নীতি আমাদের কি বলে? ইনিশিয়ালি সিস্টেমের টোটাল যান্ত্রিক শক্তি হবে ফাইনালি সিস্টেমের টোটাল যান্ত্রিক শক্তির সমান। তার মানে শুরুতে সিস্টেমের বিভব শক্তি প্লাস শুরুতে সিস্টেমের গতিশক্তি কার সমান হবে? ফাইনালি সিস্টেমের বিভব শক্তি প্লাস ফাইনালি সিস্টেমের গতিশক্তির সমান। ওকে, সহজ একদম, গুড। এখন ভাইয়া শুরুতে কি কোনো বিভব শক্তি আছে? ভাইয়া শুরুতে তো আমি কোনো বিভব শক্তি দেখি না। আছে, খেয়াল করে দেখো। সাম্যাবস্থা কিন্তু এইটা না, সাম্যাবস্থা হচ্ছে এইটা। তোমার স্প্রিং কি শুরুতে সাম্যাবস্থায় আছে? না, তোমার স্প্রিং কিন্তু শুরুতে সাম্যাবস্থা থেকে কিছুটা প্রসারিত। কতটুকু প্রসারিত? এই এল মিটার পরিমাণ প্রসারিত। কি বলেন ভাইয়া? বস্তু এসে মাত্র পড়লো, প্রসারণ ঘটলো কখন? ঘটবে তো সংকোচন। প্রসারণ কেমনে ঘটলো? যখনই বস্তু এসে পড়ছে সাম্যাবস্থা তো এখান থেকে সরে এখানে চলে আসছে। তাইলে এখনকার যে অবস্থা সেটা কি সাম্যাবস্থা থেকে প্রসারিত অবস্থা না? প্রসারিত অবস্থা। কতখানি প্রসারিত? এল মিটার। তার মানে সিস্টেম সাম্যাবস্থায় নাই, সিস্টেম সাম্যাবস্থা থেকে এল মিটার প্রসারিত। এই অবস্থায় কি স্প্রিং এ বিভব শক্তি থাকবে না? অবশ্যই থাকবে। কতটুকু? হাফ কে এল স্কোয়ার। তার মানে শুরুতে স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এল স্কোয়ার। ওকে ভাইয়া, শুরুতে কোনো গতি শক্তি আছে? না ভাইয়া, থেমে আছে। গতি শক্তি কেমনে থাকবে? থেমে আছে। এই সংঘর্ষের পর এখানে মোশন তৈরি হয়েছে না? এই দুইটা বস্তুর বেগ হচ্ছে 10.43 মিটার পার সেকেন্ড। গতি শক্তি আছে নাকি নাই? অবশ্যই আছে। তাহলে সিস্টেমের শুরুর গতি শক্তি কত? হাফ ইন্টু পুরা সিস্টেমটার ভর মানে হচ্ছে 15 কেজি মাল্টিপ্লাইড বাই তাদের বেগের স্কোয়ার মানে 10.43 তার উপর স্কোয়ার। ওকে ভাইয়া, ফাইনালি সিস্টেমের বিভব শক্তি কত? দেখো, ফাইনালি সিস্টেমটা সাম্যাবস্থা থেকে এক্স মিটার সংকুচিত হয়েছে। সিস্টেম যদি এক্স মিটার সংকুচিত হয়, সিস্টেমের বিভব শক্তি কত হবে বলো? একটা স্প্রিং এক্স মিটার সংকুচিত, তার বিভব শক্তি কত? হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, ফাইনালি সিস্টেমের গতিশক্তি কত? একদম লাস্টের পয়েন্টে গিয়ে যখন সংকোচনটা শেষ হবে তখন কি সিস্টেমটা থামবে না? থামার পর তারপর আবার উপর উঠবে। এখানে একটা সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট হবে, ঠিক আছে, বাট যখন সংকোচনটা শেষ হচ্ছে একদম লাস্টের পয়েন্টে, সেখানে গিয়ে তো সিস্টেমটা একটু হইলেও থামবে। থামবে না? অবশ্যই থামবে। সো ফাইনালি গিয়ে যেহেতু সিস্টেমটা থেমে যাচ্ছে, অবশ্যই সিস্টেমের ফাইনাল গতিশক্তি হচ্ছে 0। তার মানে ইকেএফ এর মান হবে 0। ওকে, সো এখান থেকে জাস্ট ক্যালকুলেট করে আমাদের এক্স এর মানটা বের করা লাগবে, তাহলেই ম্যাথ সলভ। তাহলে চলো আমি এখানে করতেছি। যদি এখানে লিখি হাফ ইন্টু কে এর মান হচ্ছে 100, এল এর মান কত রে? এল এর মান হচ্ছে 0.49, তাই না? 0.49 স্কোয়ার।
এখানে আছে হচ্ছে 15/12, তার মানে হচ্ছে 7.5 মাল্টিপ্লাইড বাই 10.43 তার উপর স্কোয়ার। এটা কার সমান? হাফ কে এক্স স্কোয়ারের সমান। কে এর মান হচ্ছে 100, হাফ করে দিলে হচ্ছে 50 এক্স স্কোয়ার। সো এখান থেকে জাস্ট ক্যালকুলেট করে এক্স এর মানটা বের করা। তাহলে 0.49 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 50 প্লাস হচ্ছে 7.5 ইন্টু 10.43 স্কোয়ার, ঠিক আছে? আর ডিভাইডেড বাই হচ্ছে 50, এটাকে করা লাগবে হচ্ছে রুট, এক্স এর মান আসছে 4.07। কত? 4.07 মিটার। তার মানে সিস্টেমটা নতুন সাম্যাবস্থা থেকে সংকুচিত হবে 4.07 মিটার। তারপর সে থেমে যাবে, তারপর আবার উপরে ওঠা শুরু করবে। এভাবে উপরে নিচে অসিলেট করতে করতে প্র্যাকটিক্যাল স্প্রিংয়ে ড্যাম্পিং থাকে, এনার্জি হারাই যাবে, হারায় সে ফাইনালি নতুন ইকুইলিব্রিয়ামে এসে থামবে। মানে এখানে যেটা হবে, বস্তুটা এসে পড়বে, তাই না? পড়ার পর প্রথম ধাক্কাতেই সে এতটুকু সংকুচিত হবে সিস্টেমটা। দেন এই বিস্তার নিয়ে সে উপরে নিচে ওঠানামা করতে থাকবে। যদি এটা একটা আইডিয়াল স্প্রিং হয় যেখানে এনার্জি লস নাই, তাহলে এই মোশন অনন্তকাল ধরেই চলতে থাকবে। আর যদি এটা একটা প্র্যাকটিক্যাল স্প্রিং হয়, সিস্টেমে ড্যাম্পিং থাকবে। ড্যাম্পিং মানে হচ্ছে এনার্জি লস থাকবে। সে গ্র্যাজুয়ালি এনার্জি হারাইতে থাকবে বিভিন্ন প্রসেসে, হইতে পারে হিট এনার্জি, হইতে পারে ফ্রিকশন, বহুত কিছুই হইতে পারে, ঠিক আছে? সো সে গ্র্যাজুয়ালি কি করবে? এনার্জি হারাবে, এবং এনার্জি হারিয়ে একটা সময় সে চলে আসবে এই নতুন ইকুইলিব্রিয়ামে বা নতুন সাম্যাবস্থায়। ওকে, সো এই হচ্ছে ম্যাথ। দেখেন অ্যান্সার মিলছে কিনা। অ্যান্সার মিললে আমরা আজকে নতুন কনসেপ্টে চলে যাব বা প্রবেশ করব। ওকে, অনেক কিছু শেখা বাকি এখনো। দেখো বাচ্চারা, বুঝছো কিনা? সহজ জিনিস। ও মাই গড ভাইয়া, আজকে একটা আজব ম্যাথ দেখলাম, আজ পর্যন্ত কোনো জায়গায় দেখি নাই। ঠিক আছে, তা 5 কেজি ভরের বস্তু যখন পড়বে তখন বস্তুতে এক্স এমজি ইন্টু এইচ প্লাস এক্স এর কাজ করতে হবে। না 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 না, এখানে এটা করা লাগবে না, ঠিক আছে? এখানে অভিকর্ষের কোনো প্রভাব এখানে কাজ করবে না, ঠিক আছে? এখানে অভিকর্ষ নিয়ে তোমার চিন্তাই করা লাগবে না, ঠিক আছে? সামনে আগাই। একদম সহজ জিনিস, সহজ, খুবই সহজ কনসেপ্ট। পারবো? একটা উলম্ব স্প্রিং এ কখনো অভিকর্ষ নিয়ে চিন্তা করার দরকার হয় না, মানে এই কেসটাতে কোনো দরকার হবে না। নতুন সাম্যাবস্থা বের করার জন্য দরকার হবে না, ফাইনালটার জন্য কোনো দরকার হবে না। ওকে, পারবো? শিওর? তাহলে চলো নতুন কনসেপ্টে চলে যাওয়া যাক, সেটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ দ্বারা কৃত কাজ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাইয়া, ভর কেন্দ্র জিনিসটা কি? যেমন তোমরা কখনো এই জিনিসটা চিন্তা করছো কিনা যে একটা সিস্টেম কখন পড়ে যায়, কখন ব্যালেন্স করতে পারে না? যখন ভর কেন্দ্র সিস্টেমের বাইরে চলে যায়। যেমন আমি যদি তোমাকে এরকম কিছু একটা বলি, খুবই সহজ, হ্যাঁ, ভর কেন্দ্রের কনসেপ্ট একটু সহজে বোঝানোর ট্রাই করি। ধরো তোমার কাছে এরকম একটা বস্তু আছে, ঠিক আছে? এরকম একটা বস্তু আছে, আর এইটা হচ্ছে ফ্লোর বা ধরো একটা টেবিল। এখন তোমার বলছে এই বস্তুটাকে এই টেবিলের উপর ব্যালেন্স করা লাগবে। কি করা লাগবে? বস্তুটাকে টেবিলের উপর ব্যালেন্স করা লাগবে। তুমি বললে ঠিক আছে, আমি ব্যালেন্স করে দেখাবো। তুমি একবার এইভাবে ব্যালেন্স করছো, ঠিক আছে? এইভাবে তুমি বস্তুটাকে রাখছো এবং বস্তুটা ব্যালেন্স হয়ে গেছে। তার মানে যখন বস্তুর একদম এই পয়েন্টটা সারফেস স্পর্শ করেছিল, তখন বস্তুটা ব্যালেন্সড অবস্থায় ছিল। একটা কাজ করো, এই বরাবর একটা দাগ টানো। কি করো? এই বরাবর একটা লম্ব দাগ টানো। টানছো। এইবার এই সিস্টেমটাকে বা অবজেক্টটাকে 90 ডিগ্রি ঘোরাও। ওকে, কি করবে এটাকে? এটাকে 90 ডিগ্রি ঘোরাবা। 90 ডিগ্রি ঘোরাও। 90 ডিগ্রি ঘোরানোর পর এটার অবস্থা কিরকম হবে? 90 ডিগ্রি ঘোরাইলে এটার অবস্থা মোস্ট প্রবাবলি, নিজের আগাই কষ্ট হয়ে যাচ্ছে ভাই, হয়তো বা এরকম কিছু একটা হবে, ঠিক আছে? ধরো এরকম কিছু একটা। ওকে, এবং তুমি দেখলা 90 ডিগ্রি ঘোরানোর পরে তুমি বস্তুটাকে এইভাবে ব্যালেন্স করতে পারছো। ব্যালেন্স করতে পারছো মানে হচ্ছে ওকে ছাইরা দেওয়ার পরেও ও পইরা যাইতেছে না, যেমনি করে রাখছো অমনি কইরাই আছে, ঠিক আছে? ফাইন। এখন তুমি যে এই অবস্থায় ব্যালেন্স করলা, কোন পয়েন্টটা সারফেস টাচ করে আছে? এই পয়েন্টটা, রাইট? ওকে, এই বরাবরও একটা লাইন টানো। টানছো। এইবার একটা লাইন তো আগে থেকেই টানা ছিল, এই লাইনটা। এই লাইনটাও 90 ডিগ্রি ঘুরে গেছে। লাইনটা কোন বরাবর চলে আসছে? এই লাইনটা চলে আসছে এই বরাবর, ঠিক আছে? এই যে দুইটা লাইন যেই পয়েন্টে ছেদ করলো, এইটাই বেসিক্যালি বস্তুর সেন্টার অফ মাস।
ওকে, একটা বস্তুকে আমরা ব্যালেন্স করার জন্য হচ্ছে এই সেন্টার অফ ম্যাসের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। মানে বস্তুর সমগ্র ভরকে আমরা একটা সিঙ্গেল পয়েন্টে কনসিডার করতে চাই, যেন পুরা বস্তু নিয়ে যে কোনো রকম অ্যানালাইসিস করলে যে রেজাল্ট আসে, এই সিঙ্গেল পয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করলেও যেন সেম রেজাল্ট আসে। এইটাই সেন্টার অফ ম্যাসের মজা। তুমি এই পুরা বস্তু নিয়ে অ্যানালাইসিস করলে যে রেজাল্ট পাবা, ধরো যে কোনো রকম মোশন অ্যানালাইসিস, কৃত কাজের অ্যানালাইসিস, যে কোনো কিছু যদি তুমি এই পুরা বস্তু ধরে করো তাহলে যে রেজাল্ট পাবা, আর তুমি যদি বস্তুর পরিবর্তে তার সেন্টার অফ ম্যাস ধরে করো, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। এখন আমাদের সিলেবাসে সেন্টার অফ ম্যাস নিয়ে খুব বেশি আলোচনা নেই, এটা হচ্ছে দুঃখের ব্যাপার। তোমাদের গ্র্যাভিটি যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার নাম্বার 6, সেখানে হালকা একটু আলোচনা আছে, বাট খুব বেশি ডিটেলস আলোচনা বা খুব বেশি ডিটেলস ম্যাথ আমাদের সিলেবাসে নাই। ওকে, সো এটা নিয়ে হয়তো বা বিস্তারিত আমরা গ্র্যাভিটির ওখানে গিয়ে পড়বো। এখানে খুব বেশি বিস্তারিত আলোচনা করা সম্ভব হচ্ছে না, কারণ চ্যাপ্টারের সাথে খুব বেশি রেলেভেন্ট না এই মোমেন্টে। আমরা চ্যাপ্টার 6 গিয়ে আরো ডিটেলসে শিখবো। আপাতত জেনে রাখো, বস্তুর সমস্ত ভরকে আমরা যদি বস্তুর একটা পয়েন্টে কেন্দ্রীভূত করতে পারি, এবং এই কেন্দ্রীভূত করার জন্য বস্তুর অ্যানালাইসিসে কোনো রকম যদি সমস্যা ক্রিয়েট না হয়, মানে লাইক পুরা বস্তু ধরে অ্যানালাইসিস করলে যে রেজাল্ট আসতো, এই পয়েন্ট ধরে অ্যানালাইসিস করেও যদি সেম রেজাল্ট আসে, তাহলে এই পয়েন্টটাই হচ্ছে বস্তুর সেন্টার অফ ম্যাস। যখন একটা অবজেক্টের সেন্টার অফ ম্যাস অবজেক্টের ভিতরে অবস্থান করে, তখন অবজেক্টটা ব্যালেন্সড থাকে। আর যদি সামহাও এরকম হয় তার সেন্টার অফ ম্যাস তার বডি থেকে বাইরে চলে গেছে, তখন অবজেক্ট ব্যালেন্স থাকে না। আমরা যে পড়ে যাই না মাঝে মধ্যে, ঠিক আছে, যে ব্যালেন্স হারায় পড়ে যায়, তখন হচ্ছে আমাদের বডির পজিশন এমন একটা অবস্থায় চলে যায় যে সেন্টার অফ ম্যাস বডির বাইরে চলে যায়, তখন আর আমরা ব্যালেন্স করতে পারি না। ওকে, সেন্টার অফ ম্যাস বের করার অনেক ফর্মুলা আছে, এটা তো জাস্ট একটা নর্মাল প্রসিডিউর দেখাইলাম। যে তুমি যদি একটা অবজেক্টের সেন্টার অফ ম্যাস বের করতে চাও, প্রথমে অবজেক্ট একটা অবস্থায় ধরে তাকে ব্যালেন্স করো, এবং যেই পয়েন্টে সে ব্যালেন্স হচ্ছে সেই বরাবর একটা লম্ব টানো ভূমি থেকে। দেন অবজেক্টটাকে 90 ডিগ্রি ঘুরাও, 90 ডিগ্রি ঘুরানোর পর আর একটা পয়েন্ট খুঁজে বের করো যেই পয়েন্টে সে ব্যালেন্স হচ্ছে। দেন ওই বরাবর আরো একটা লাইন টানো, এই দুইটা লাইন যেই জায়গায় ইন্টারসেক্ট করবে সেটাই হবে অবজেক্টের সেন্টার অফ ম্যাস। সো এই অবজেক্টের জন্য এইটাই হচ্ছে সেন্টার অফ ম্যাস। ওকে, সেন্টার অফ ম্যাস। আচ্ছা, এখন এরকম রাফ অবজেক্ট নর্মালি আমাদেরকে দিবে না। ওকে, লাইক এরকম এবড়ো থেবড়ো অবজেক্ট আমাদের সিলেবাসে নাই বললেই চলে, বা দিবেও না। আমাদের দিবে হচ্ছে বিভিন্ন সুষম অবজেক্ট। সবসময় মাথায় রাখবা, রেগুলার শেপের যে অবজেক্টগুলা তাদের সেন্টার অফ ম্যাস সবসময় সেন্টারে থাকে। কি বললাম, লেখো, লাইনটা লেখো। রেগুলার শেপের অবজেক্টের, রেগুলার শেপের অবজেক্টের সেন্টার অফ ম্যাস একদম মাঝখানে থাকে। অবজেক্টের সেন্টার অফ ম্যাস COM, ওকে, সবসময় কোথায় থাকে? সবসময় একদম মাঝের পয়েন্টে থাকে, একদম মাঝের পয়েন্টে থাকে। ওকে, পয়েন্টে থাকে। বুঝতে পেরেছো? ভাইয়া বুঝি নাই, দেখাচ্ছি। দেখো এখানে অনেকগুলো রেগুলার অবজেক্ট এমনিতেই আছে। তাহলে ধরো আমি তোমারে বললাম একটা গোলক আছে, এই গোলকের সেন্টার অফ ম্যাস কোথায়? বলো কোথায় হবে? একদম কেন্দ্রে হবে। কোথায় হবে? একদম কেন্দ্রে। এটাই ওর সেন্টার অফ ম্যাস। ওকে, আমি তোমাকে বললাম না ভাইয়া একটা গোলক নাই, একটা বর্গ আছে। কি আছে? একটা বর্গ। সেন্টার অফ ম্যাস কোথায় হবে? বর্গের কেন্দ্রে। আমি তোমাকে বললাম না ভাইয়া বর্গ না, একটা লাঠি আছে। কি আছে? একটা লাঠি। সেন্টার অফ ম্যাস কোথায় হবে? দেখো এই লাঠির একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। তুমি দৈর্ঘ্য বরাবর অর্ধেক যাও, প্রস্থ বরাবর অর্ধেক যাও, সেন্টার পেয়ে যাবা। ঠিক আছে, মানে এই পয়েন্টটা হচ্ছে দৈর্ঘ্যের অর্ধেক দূরত্বে এবং প্রস্থের অর্ধেক উচ্চতায়। সহজ কথা, একটা রেগুলার অবজেক্ট দিলেই তোমার টার্গেট থাকবে তার সেন্টারটা খুঁজে বের করা। তার সেন্টার যেটা, সেইটাই তার সেন্টার অফ ম্যাস। এবং আমাদের সিলেবাসে রেগুলার অবজেক্টের বাইরে কোনো কিছু নাই। সো অন্যান্য অবজেক্টের সেন্টার অফ ম্যাস কিভাবে বের করা লাগে সেটা আসলে এই মুহূর্তে আমাদের ম্যাটার অফ কনসার্ন না। আমরা গ্র্যাভিটির চ্যাপ্টারে যখন যাব সেখানে আরো কিছু ফর্মুলা শিখবো সেন্টার অফ ম্যাস বের করার, বাট আপাতত এই মোমেন্টে লাগতেছে না। আপাতত জাস্ট জেনে রাখো যে রেগুলার অবজেক্টগুলো থাকবে বা রেগুলার শেপের অবজেক্টগুলো, তাদের সেন্টার অফ ম্যাস সবসময় কোথায় থাকবে? একদম সেন্টারে থাকবে। ওকে, পারবো? গুড। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমাকে কি একটা বস্তু দিয়ে সেন্টার অফ ম্যাস বের করতে বলবে? না, আমাদের কখনোই একটা বস্তু দিয়ে সেন্টার অফ ম্যাস বের করতে বলবে না। তাহলে আমাদের কি প্রশ্ন করবে ভাইয়া? আমাদের প্রশ্ন করবে এরকম, ধরো তোমাকে বলবে এই হচ্ছে ভূমি, কোনটা? এইটা হচ্ছে ভূমি। ওকে,
ভূমির উপর রাখা আছে একটা লাঠি। কি রাখা আছে বলতো? একটা লাঠি রাখা আছে। এখন তোমার ভালো লাগতেছে না লাঠিটা দেখে, তুমি বললা যে ভাইয়া আমি একটা কাজ করি, আমি না লাঠিটা ধরে একটু সোজা করি বা একটু উঁচা করি। মানে ব্যাপারটা হচ্ছে এই একটা লাঠি আছে, ঠিক আছে, তুমি বললা ভাইয়া আমার ওকে এমনি করে ভালো লাগতেছে না, আমি ওকে এমনি করে একটু সোজা করব। আমি বললাম করো, সমস্যা নেই। এবং তুমি করলাও, লাঠিটাকে ধরে কি করলা, এমনি করে সোজা করলা। ওকে, এই এই কাজটা তুমি করলা। এখন আমি তোমার প্রশ্ন করলাম, ঠিক আছে লাঠি তো তুমি সোজা করলা, কৃত কাজ কত? তুমি বললা যে ভাই কৃত কাজ বের করা তো কোনো ব্যাপারই না, কৃত কাজ আমরা বের করা শিখছি W ইজ ইকুয়ালস টু mgh, তাই না? একটা বস্তুকে যখন আমরা ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠাই তখন আমরা কৃত কাজ কেমনে বের করতাম? নর্মাল W ইজ ইকুয়ালস টু mgh। এখানে m হবে লাঠির ভর, g হবে গ্র্যাভিটি, কিন্তু h কি হবে? তুমি বললা ভাইয়া h হবে বস্তুর সরণ। আমি তোমাকে বললাম এই বস্তুর সরণ তুমি নিবা কোনটা? খেয়াল করে দেখো, বস্তুর এই পয়েন্ট আসছে এখানে, তাই না? যখন লাইটটাকে সোজা করছো এই পয়েন্ট কোথায় আসছে? এখানে। বস্তুর এই পয়েন্ট আসছে এখানে, এই পয়েন্ট আসছে এখানে, এই পয়েন্ট আসছে এখানে, এই পয়েন্ট আসছে এখানে, এই পয়েন্ট আসছে এখানে। তার মানে কথা বলো, বস্তুর এই পয়েন্টের সরণ কতটুকু? এই পয়েন্টের সরণ হচ্ছে এতটুকু, এই পয়েন্টের সরণ কতটুকু? এতটুকু, এই পয়েন্টের সরণ এতটুকু, এই পয়েন্টের সরণ এতটুকু, এই পয়েন্টের সরণ এতটুকু, এই পয়েন্টের সরণ এতটুকু। বস্তুর এক একটা পয়েন্টের সরণ এক এক রকম। তুমি সরণ হিসেবে কোন পয়েন্টের সরণটাকে বসাবা? যদি এমন হইতো, আগে যেটা হইতো, ধরো একটা লাঠি আছে, তাকে ধরে তুমি h মিটার উপর উঠাইছো, বস্তুর এই কোণাও h মিটার উপর উঠছে, এই কোণাও h মিটার উপরে, এই কোণাও h মিটার উপরে। মানে সহজ কথা, বস্তুর প্রত্যেকটা পয়েন্টের সরণ ছিল সেম। এতদিন কিন্তু আমরা এই প্যারাটা ফেসই করি নাই, কিন্তু এরকম ম্যাথ যদি চলে আসে তুমি নিজেই দেখতে পারতেছো, বস্তুর এক কোণার সরণ হচ্ছে এতটুকু, আর এক কোণার সরণ হচ্ছে এতটুকু। তার মানে বস্তুর এক একটা পয়েন্টের সরণ হয়ে যাচ্ছে এক এক রকম। তখন এরকম নর্মাল ফর্মুলা দিয়ে তুমি ম্যাথ সলভ করতে পারবা না। তাহলে এখানে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে বস্তুর এক একটা পয়েন্টের সরণ এক এক রকম। এক একটা পয়েন্টের সরণ কি? এক এক রকম। লেখো, এক একটা পয়েন্টের সরণ এক এক রকম। তাহলে আমি আসলে সরণ হিসেবে কাকে নিব, এইটাই হচ্ছে কনফিউশন। এবং সলিউশন হচ্ছে সেন্টার অফ মাস। মাত্রই কি বললাম যে তুমি যদি পুরো বস্তু ধরে অ্যানালাইসিস করো আর বস্তুর পরিবর্তে সেন্টার অফ মাস ধরে অ্যানালাইসিস করো, দ্য রেজাল্ট উইল বি সেম। আমরা দেখলাম বস্তু ধরে অ্যানালাইসিস করা তো সমস্যা, কারণ বস্তুর এক এক পয়েন্টের সরণ হয়ে যাচ্ছে এক এক রকম। সলিউশন হচ্ছে সেন্টার অফ মাস ধরে অ্যানালাইসিস করো। তুমি দেখো সেন্টার অফ মাসের সরণ কতটুকু, ওইটা ধরে ম্যাথ কইরা দাও, তাইলেই ম্যাথ সলভ হয়ে যাবে। বুঝছো? উপায় দুইটা, একটা হচ্ছে বস্তুর প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা কৃতকাজ বের করা, যে এই পয়েন্ট এখান থেকে এখানে আসতে কৃতকাজ কত, এই পয়েন্ট এখান থেকে এখানে আসতে কৃতকাজ কত, দেন সবগুলা কৃতকাজকে যোগ করা, হুইচ ইজ ভেরি হ্যাকটিক, ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হবে। আর একটা উপায় হচ্ছে ভর কেন্দ্রের সরণ ধরে কাজ করো, কারণ পুরা বস্তু ধরে অ্যানালাইসিস করলেও যা হবে, ভর কেন্দ্র নিয়ে অ্যানালাইসিস করলেও তাই হবে। প্রথমে দেখো যে শুরুতে ভর কেন্দ্র কোথায় ছিল, দেন দেখো লাঠি সোজা করার পরে ভর কেন্দ্র কোথায় গেছে, সেখান থেকে বের করো ভর কেন্দ্রের সরণ, দেন ফর্মুলার মধ্যে সরণের জায়গায় ভর কেন্দ্রের সরণ বসায় দাও, তাইলেই হয়ে যাচ্ছে। তাহলে ভাই কেমনে করা যায় কাজটা? আসো, এই ছিল লাঠি, ঠিক আছে, ভর কেন্দ্র শুরুতে কোথায় ছিল বলো তো দেখি? ভর কেন্দ্র শুরুতে ছিল হচ্ছে এখানে, একদম মাঝখানে, তাই না? পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে তুমি করছো লাঠিটাকে সোজা, লাঠিটাকে সোজা করে কোথায় নিয়ে গিয়েছো? এখানে নিয়ে গিয়েছো, তাই তো? এটা একটু বড় করা যায় কেমনে? হ্যাঁ ঠিক আছে এবার ওকে। সো শুরুতে লাঠি ছিল এই অবস্থায়, পরবর্তীতে তুমি ওকে সোজা করছো, সোজা করে নিয়ে গেছো এই অবস্থায়। এখন ওর ভর কেন্দ্র কোথায় আছে? এখন ওর ভর কেন্দ্র আছে এই জায়গায়। বলো তো ভর কেন্দ্রের সরণ কতটুকু? ভর কেন্দ্রের সরণ হচ্ছে ভাইয়া এতটুকু। এইটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ। এইটা ধরে তুমি ম্যাথ করো। ফর্মুলা কি ভাইয়া? W ইজ ইকুয়ালস টু mgh c। hc টা কি?
এই সি হচ্ছে উলম্ব বরাবর ভরকেন্দ্রের সরণ। এই সি কি ভাইয়া? এই সি হচ্ছে উলম্ব বরাবর ভরকেন্দ্রের সরণ। দাঁড়াও, উলম্ব বরাবর ভরকেন্দ্রের সরণ। ওকে, একদম সহজ। কিন্তু ভাইয়া আমার ভরকেন্দ্রের সরণ হচ্ছে এইটা, আপনি লিখলেন উলম্ব বরাবর ভরকেন্দ্রের সরণ। এটা তো উলম্ব বরাবর না, এটা হচ্ছে আনুভূমিক আর উলম্বের মাঝামাঝি কোনো একটা ডিরেকশনে। আপনি উলম্ব বরাবর কেন লিখলেন ভাইয়া? এটাও বোঝাচ্ছি। আমার একটা কথা বলো, ধরো তুমি একটা বস্তুকে এইচ মিটার উপরে নিয়ে যাবা। ওকে, এইচ মিটার উপরে নিয়ে যাইতে কৃত কাজ কত? ফর্মুলা কি লেখো? ফর্মুলা লেখো W ইজ ইকুয়ালস টু mgh। এটা কই থেকে আসছে এই কৃত কাজটা বা এই কৃত কাজের কনসেপ্টটা? বিভব শক্তি থেকে, তাই না? কারণ আমরা জানি একটা বস্তুর বিভব শক্তির পরিবর্তন হচ্ছে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজের সমান অথবা সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের নেগেটিভ। সো এখানে যদি আমরা সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজটা বের করতাম, সেটা আসতো হচ্ছে নিচের দিকে সংরক্ষণশীল বল mg, উপরের দিকে সরণ h, তার মানে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ হইতো মাইনাস mgh। ওকে, বিভব শক্তির পরিবর্তন কত হবে? বিভব শক্তির পরিবর্তন হবে এটা নেগেটিভ, তার মানে এই মাইনাসটা তখন চলে যাবে, এবং বিভব শক্তির পরিবর্তনই এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজের সমান। সো এখানে যে আমরা লাঠিটাকে ধরে সোজা করলাম, এটা কি গ্র্যাভিটি আমাদেরকে করে দিছে? না, আমরা করছি। তার মানে কৃত কাজ হয়েছে এখানে কিসের? এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ। এবং এই যে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজটা হইল, সেটা কার সমান হবে? বিভব শক্তির পরিবর্তনের সমান হবে অথবা সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের মাইনাসের সমান হবে। তাহলে বলা যায় এই কেসটাতে কৃত কাজ হবে হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের নেগেটিভ। ওকে, তার মানে W হবে মাইনাস W প্রাইম। W প্রাইমটা হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। সংরক্ষণশীল বল কোনটা? এখানে সংরক্ষণশীল বল কোনটা? একটাই সংরক্ষণশীল বল আছে, সেটা হচ্ছে গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স। সেটা কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে, mg। ওকে, সরণ ঘটছে কোন দিকে? সরণ ঘটছে এই দিক বরাবর। কোন দিক বরাবর? এই দিক বরাবর। ঠিক আছে, বুঝলাম এই দিক বরাবর সরণ ঘটছে। ধরো এই এই ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম মনের শান্তির জন্য। ঠিক আছে, ধরো একটা সমকোণী ত্রিভুজ আঁকছি এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। যদি এত কিছুই লাগবে না, বাট তাও ধরো অ্যাঙ্গেলটা কত? থিটা। এবং এই যে হাইট, এই হাইটটা হচ্ছে এই সি, উলম্ব বরাবর ভরকেন্দ্রের সরণ। দেখো ভরকেন্দ্র এখান থেকে এখানে গেছে, সরণ এইটা, সরণের দুইটা উপাংশ আছে, একটা আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। তার মানে এইটা হচ্ছে ভরকেন্দ্রের সরণের উলম্ব উপাংশ। এটাকে সামহাও এখন আমরা ম্যাথের মধ্যে নিয়ে আসবো। কেমনে নিয়ে আসবো সেটা দেখতেছি, বাট আমরা এটাকে নিয়ে আসবো। ওকে, চলো। তাহলে এখানে আমাদের সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কত হবে? সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ W প্রাইম হবে বলের মান, এখানে সংরক্ষণশীল বল হচ্ছে mg, ইন্টু সরণের মান, এখানে ভরকেন্দ্রের সরণ হচ্ছে s। ওকে, ইন্টু কস বল এবং সরণের মধ্যবর্তী কোণ। বল কাজ করছে কোন দিকে? বল কাজ করছে এই বরাবর। সংরক্ষণশীল বল যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কাজ করে কোন দিকে? সবসময় উলম্ব বরাবর নিচের দিকে, তাই না? mg। তাহলে আমাকে বলো তো, বল হচ্ছে এইটা, সরণ হচ্ছে এইটা, বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? এই অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 প্লাস থিটা। সো এখানে চলে আসবে cos 90 প্লাস থিটা। cos 90 প্লাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা। সো লেখা যায় মাইনাস mgs ইন্টু সাইন থিটা। ওকে, আমরা একটা কাজ করি, এই সমকোণী ত্রিভুজে সাইন থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি। বলো সাইন মানে কি? সাগরে লবণ অতি, মানে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে সাইন থিটা কত হবে? লম্ব হচ্ছে HC, এই যে লম্ব, উলম্ব বরাবর সরণ, ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে S, তার মানে HC ইজ ইকুয়ালস টু S সাইন থিটা। তাহলে এই যেখানে যে S সাইন থিটা আছে, এটার পরিবর্তে কি লেখা যায়? এই সি লেখা যায়, সেটাই লিখে দাও মাইনাস mgHc। তাহলে এইটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স বা সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ।
তাহলে আমাদের বিভব শক্তির পরিবর্তন কি হবে? এইটা নেগেটিভ। এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ কি হবে? এইটা নেগেটিভ, এবং সেইটাই আমরা বের করতে চাই। তাহলে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ হবে মাইনাস এইটার মান, মানে মাইনাস mgHc বা hc প্রাইম, তুমি যেভাবে লিখতে চাও hc লিখলেও হবে, সমস্যা নাই। তার মানে হচ্ছে mgHc। ওকে, সো এই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ দ্বারা কৃত কাজ বের করার ফর্মুলা। প্রত্যেকটা বার আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, ইচ অ্যান্ড এভরি কেস, কোনো ব্যতিক্রমই নেই, ঠিক আছে? এই একটা ফর্মুলা যদি তোমার মনে থাকে, তুমি ভরকেন্দ্রের সরণ দ্বারা কৃত কাজের সকল ম্যাথ বের করতে পারবা বা সলভ করে আসতে পারবা আর কি। তাহলে মাথায় রাখো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে W ইজ ইকুয়ালস টু mgHc। এখানে m হচ্ছে পুরা অবজেক্টের ভর অথবা সেন্টার অফ ম্যাসের ভর। সেন্টার অফ ম্যাসের ভর অবশ্যই পুরো অবজেক্টের ভরের সমানই হবে, কারণ পুরো অবজেক্টের ভরকে আমরা কেন্দ্রীভূত করতেছি সেন্টার অফ ম্যাসের মধ্যে। জি তো গ্র্যাভিটি, আর এই সিটা কি? এই সি হচ্ছে উলম্ব বরাবর ভরকেন্দ্রের সরণ। মাথায় রাখবে, এর জন্য ভুল না হয়। হ্যাঁ, এই সিটা কি? এই সি হচ্ছে উলম্ব বরাবর ভরকেন্দ্রের সরণ। কোথাও লিখছি এটা? লিখছি না? আচ্ছা লিখছি, তাহলে আর না লিখি, ঠিক আছে? এই সি হচ্ছে উলম্ব বরাবর ভরকেন্দ্রের সরণ। সো আমরা সবসময় দেখব উলম্ব বরাবর ভরকেন্দ্র কতটুকু উপরে উঠতেছে বা কতটুকু নিচে নামতেছে। দ্যাটস আওয়ার ওয়ার্ক। পারবো? শিওর? যে একটা ম্যাথ করি, ম্যাথ খুবই সহজ ভাই। কনসেপ্ট বুঝতে যা একটু প্যারা লাগলেও লাগতে পারে, যদিও লাগার কথা না, খুবই সহজ জিনিস। ম্যাথ করতে কোনো প্যারাই খাবে না, ম্যাথ হচ্ছে ইজিয়েস্ট। ম্যাথ সলভ করি, লেটস গো। আসো, প্রথম ম্যাথ, একদম আগের ম্যাথটাই। তোমাকে বলেছে হচ্ছে একটা লাঠি আছে, লাঠির দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, ওকে? আর প্রস্থ নগণ্য। প্রস্থ নগণ্য মানে কি? আমরা ধরে নিব প্রস্থ টেন্ডস টু 0, মানে এখানে প্রস্থের কোনো সিগনিফিকেন্স নাই। যখন তোমাকে বলে দিচ্ছে প্রস্থ নগণ্য, তার মানে হিসাবের মধ্যে প্রস্থ আনার দরকারই নাই, ওকে? লাঠির ভর হচ্ছে 2 কেজি। আমরা লাঠিটাকে সোজা করছি, সোজা করে এরকম একটা পজিশনে নিয়ে গেছি। তোমাকে প্রশ্ন করা হয়েছে এর জন্য কৃত কাজ কত। এখন দেখো, কৃত কাজ বের করা তো খুব সহজ। বলো কেমনে বের করবা? W ইজ ইকুয়ালস টু mgHc। ভাইয়া আমি এই ফর্মুলা কেন অ্যাপ্লাই করলাম? কারণ নর্মাল ফর্মুলা দিয়ে তুমি এটা সলভ করতে পারবা না। নর্মাল ফর্মুলাতে করতে গেলে ইন্টিগ্রেশন লাগবে, কারণ বস্তুর এক একটা পয়েন্টের সরণ হয়েছে এক এক রকম। যখন এরকম দেখবা যে বস্তুর এক একটা পয়েন্টের সরণ এক এক রকম হচ্ছে, তোমার বোঝা লাগবে এখানে ভরকেন্দ্রের সরণ দিয়েই কৃত কাজটা বের করা লাগবে। তাহলে আসো, এম হচ্ছে বস্তুর ভর 2 কেজি, জি হচ্ছে গ্র্যাভিটি, এই সিটা কি? এই সি হচ্ছে উলম্ব বরাবর বস্তুর ভর কেন্দ্রের সরণ। এটা কেমনে বের করা যায় সহজে? এটা সহজে বের করার বুদ্ধি হচ্ছে hc ইজ ইকুয়ালস টু h2 মাইনাস h1। ভাইয়া এই h2 কি, h1 কি? h2 হচ্ছে ফাইনাল অবস্থায় ভরকেন্দ্র উলম্ব বরাবর কতটুকু উপরে আছে, আর h1 হচ্ছে ইনিশিয়াল অবস্থায় ভরকেন্দ্র উলম্ব বরাবর ভূমি থেকে কতটুকু উপরে আছে। সহজ। তুমি একবার দেখবা শুরুতে ভরকেন্দ্র ভূমি থেকে কতটুকু উপরে, আর একবার দেখবা শেষে ভরকেন্দ্র ভূমি থেকে কতটুকু উপরে। যেমন শুরুতে ভরকেন্দ্র কোথায় আছে? শুরুতে ভরকেন্দ্র আছে হচ্ছে এই জায়গায়। এইটা ভূমি থেকে কতটুকু উপরে? 0 মিটার উপরে। কি বলেন ভাই, এটা কেমনে 0 মিটার উপরে? আমি তো চোখ দিয়েই দেখতেছি একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। তোমার কোয়েশ্চেনে বলে দিচ্ছে না প্রস্থ নগণ্য। প্রস্থ নগণ্য মানে কি? মানে তুমি ধরে নাও এতটুকু অলমোস্ট জিরো। এতটুকু যদি অলমোস্ট জিরো হয়, এটার অর্ধেক কি? অলমোস্ট বাই 2 জিরো, মানে অলমোস্ট জিরোই তো, তাই না? সো আমরা ধরেই নিচ্ছি শুরুতে ভরকেন্দ্র ভূমিতেই আছে, মানে ভূমি থেকে কোনো উচ্চতায় নাই, কারণ আমাদের বলে দিছে প্রস্থ নগণ্য। প্রস্থের মান থাকলে সেক্ষেত্রে আমরা শুরুতে একটা উচ্চতা বের করতে পারতাম। তার মানে h1 এর মান হচ্ছে 0 মিটার, ঠিক আছে? ভাইয়া পরবর্তীতে ভরকেন্দ্র কোথায় গেছে? এখানে আসছে। এইটা ভূমি থেকে কতটুকু উপরে? দেখো, এটা একটা সুষম বস্তু না, ভরকেন্দ্র সবসময় সেন্টারে থাকবে। টোটাল হাইট হচ্ছে 10 মিটার, তাহলে তার অর্ধেক কত হবে? 5 মিটার। তার মানে ফাইনালি ভরকেন্দ্র গেছে ভূমি থেকে 5 মিটার উপরে। তাহলে h2 এর মান কত হবে? h2 এর মান হবে 5 মিটার। তাহলে শুরুতে উলম্ব বরাবর ভরকেন্দ্রের অবস্থান 0 মিটার উপরে, শেষে উলম্ব বরাবর ভরকেন্দ্রের অবস্থান 5 মিটার উপরে। তাহলে উলম্ব বরাবর ভরকেন্দ্রের সরণ কত? 5 মাইনাস 0, 5 মিটার ভাই। 5 মাইনাস 0 মানে হচ্ছে 5 মিটার। সহজ। তাহলে এখন জাস্ট এটাকে বসাই দাও, আর কোনো কিছু না। অ্যান্সার কি হবে? 98 জুল। সলভড। বলছিলাম না ম্যাথ অনেক সহজ। এই কনসেপ্টের ম্যাথ হচ্ছে একদম ইজিয়েস্ট, ঠিক আছে? এই ম্যাথে কোনো গ্যাঞ্জাম নাই, একটা ফর্মুলা দিয়ে ম্যাথ সলভ হয়ে যায়।
পারবো? শিওর? পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ, এগুলো নিয়ে মনে হয় না খুব বেশি সময় নষ্ট করার দরকার আছে। নেক্সট দেখো, সেম ম্যাথ, বাট এইবার প্রস্থ দেওয়া আছে। তোমাকে বলছো ওই একই লাঠি, তার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ এবার নগণ্য না, প্রস্থ হচ্ছে 2 মিটার, লাঠির ভর 2 কেজি। আমরা লাঠিটাকে ধরে সোজা করছি, সোজা করার পর সেরকম একটা অবস্থায় আসছে। প্রশ্ন হচ্ছে কৃতকাজ কত। সো তুমি কোয়েশ্চেন দেখে বুঝে যাওয়া উচিত এটা ভরকেন্দ্রের সরণ দ্বারা কৃতকাজ বের করা লাগবে। ফর্মুলাও তোমার জানা হয়ে গেছে এতক্ষণে। বলো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে W ইজ ইকুয়ালস টু mgHc। এমটা কি? এই পুরা বস্তুর ভর বা সেন্টার অফ ম্যাসের ভর, সেম 2 কেজি হবে। তাহলে 2 ইন্টু জি হচ্ছে 9.8। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে H2 মাইনাস H1। H2টা কি? ফাইনালি ভরকেন্দ্র ভূমি থেকে কতটুকু উপরে আছে। H1 হচ্ছে শুরুতে ভরকেন্দ্র ভূমি থেকে কতটুকু উপরে আছে। বলো ভরকেন্দ্র কোথায় থাকবে? সুষম অবজেক্টের ভরকেন্দ্র সব সময় সেন্টারে। তার মানে দৈর্ঘ্য বরাবর অর্ধেক দূরত্বে, প্রস্থ বরাবর অর্ধেক উচ্চতায়। তাহলে শুরুতে ভরকেন্দ্র কতটুকু উপরে আছে? এতটুকু উপরে। এই টোটালটা হচ্ছে 2 মিটার, তাহলে প্রস্থের অর্ধেক কত হবে? 1 মিটার। তার মানে শুরুতে ভরকেন্দ্র আছে 1 মিটার উপরে, তাহলে H1 এর মান হচ্ছে 1 মিটার। ঠিক আছে, পরবর্তীতে আমরা এটাকে দৈরা করছি সোজা। ভরকেন্দ্র আসছে কোথায়? এই জায়গাতে। এইটা ভূমি থেকে কতটুকু উপরে ভাইয়া? দৈর্ঘ্যের অর্ধেক উচ্চতায়। দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, তার মানে অবশ্যই এই হাইটটা হবে 5 মিটার। তার মানে H2 এর মান হচ্ছে 5 মিটার। ওকে, তাহলে শুরুতে ভরকেন্দ্র ভূমি থেকে 1 মিটার উপরে ছিল বা উলম্ব বরাবর 1 মিটার উপরে ছিল, পরবর্তীতে ভরকেন্দ্র উলম্ব বরাবর 5 মিটার উপরে উঠে গেছে। তাহলে উলম্ব বরাবর ভরকেন্দ্রের সরণ কত হবে? 5 মাইনাস 1 মানে হচ্ছে 4 মিটার। তাহলে লেখো 2 ইন্টু 9.8 ইন্টু 5 মাইনাস 1, তার মানে হচ্ছে 8 মাল্টিপ্লাইড বাই 9.8। ওকে, তাহলে ক্যালকুলেটর করা যায়। 8 আটা কত? 64 না? 64 4 8 নং কত? 72 আর হচ্ছে 6 78, 78.4 জুল। এইটা হবে এবার টোটাল কৃত কাজ। দেখেন বুঝছেন কিনা? একদম সহজ। তাহলে যদি বলে দেয় প্রস্থ নগণ্য, H1 এর মানটা হয়ে যাবে 0। আর যদি প্রস্থ দিয়ে দেয় সেক্ষেত্রে H1 এর মান হয়ে যাবে প্রস্থের অর্ধেক। ওকে, পারবো? শিওর? সহজ ম্যাথ। ওকে, এখন এইটা তো ছিল একটা অবজেক্ট। এমনও হইতে পারে যে দুইটা অবজেক্ট তোমাকে জোড়া লাগাই দিচ্ছে, দেন দুইটাকে একসাথে উঁচা করছে, কৃত কাজ কত, সেটাই আমাদের 3 নাম্বার ম্যাথ। এরকম কিছু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, একটা লাঠি আছে, তার মাথায় একটা গোলক বাঁধা আছে। ওকে, আমরা যেটা করছি পুরো সিস্টেমটাকে ধরে করছি সোজা। প্রশ্ন করছে কৃত কাজ কত। এখন লাঠির ভরকেন্দ্র কোথায় সেটা আমরা জানি, কারণ লাঠি একটা সুষম অবজেক্ট। গোলকের ভরকেন্দ্র কোথায় সেটাও আমরা জানি, কারণ এইটাও একটা সুষম অবজেক্ট। বাট তাদের মিলিত ভরকেন্দ্র কোথায় সেটা কি আমরা জানি? সেইটা কিন্তু বের করা আমরা শিখি নাই। একটা সিঙ্গেল সুষম অবজেক্টের ভরকেন্দ্র তার সেন্টারে থাকে সেটা আমরা জানি, বাট দুইটা অবজেক্টকে বা দুইটা এরকম সুষম অবজেক্টকে যদি জোড়া লাগানো হয় তাদের মিলিত ভরকেন্দ্র কোথায় যাবে সেটা বের করা কি তোমাদের শেখানো হয়েছে? এখনো হয় নাই। তার মানে ওই কনসেপ্ট ছাড়াও এই ম্যাথ সলভ করা সম্ভব। কেমনে সম্ভব? দেখো, তুমি বের করবা কি? কৃতকাজ না, কৃতকাজ কি রাশি? স্কেলার রাশি। তাহলে তুমি একটা কাজ করো, এই লাঠিকে সোজা করতে কৃতকাজ কত সেটা বের করো, গোলককে এখান থেকে এখানে নিতে কৃতকাজ কত সেটা বের করো, দেন এইটার জন্য কৃতকাজ আর এইটার জন্য কৃতকাজকে যোগ করে দাও। ভাই স্কেলার রাশি তো যোগ করা কোনো ব্যাপারই না, নর্মাল বীজগাণিতিক যোগ। তাইলেই তুমি পুরা সিস্টেমে টোটাল কৃতকাজ পেয়ে যাবা। সো যদি কখনো দেখো এরকম দুইটা সুষম অবজেক্ট আলাদা আলাদা ভাবে দিছে বা যে জোড়া লাগাই দিছে, তুমি একত্রে ক্যালকুলেট করতে যাইও না, কারণ একত্রে ক্যালকুলেট করতে গেলে এই দুইজনের মিলিত সেন্টার অফ ম্যাস তোমার প্রথমে বের করা লাগবে। ইটস বেটার তুমি ওদের জন্য আলাদা আলাদা অ্যানালাইসিস করো। প্রথমে লাঠির জন্য একবার অ্যানালাইসিস করো, লাঠিকে সোজা করতে কৃতকাজ বের করো, দেন এই গোলকের জন্য আরেকবার অ্যানালাইসিস করো, গোলককে সোজা করতে কৃতকাজটা বের করো। তাইলেই ম্যাথ সলভ। দেন তোকে যোগ করে দেওয়া লাগবে, তাহলে এই সিস্টেমে টোটাল কৃতকাজ বের হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ। তাহলে চলো সলভ করি। এখানে আমাদের টোটাল কৃত কাজ কত হবে? টোটাল কৃত কাজ হবে দুইটা কাজের যোগফল। ঠিক আছে, টোটাল হবে হচ্ছে একটা হচ্ছে স্ফেয়ারের জন্য আর একটা হচ্ছে এই লাঠিটার জন্য। লাঠি মানে কি? স্টিক, তাই না? তো এস এস তো সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলি এসপি, এটাকে বলি হচ্ছে এসটি। ওকে, এটা হচ্ছে লাঠির জন্য, এটা হচ্ছে স্ফেয়ার বা গোলকের জন্য। সো আমরা একটা কাজ করি, প্রথমে আমরা লাঠির জন্য বের করি যে লাঠিটাকে সোজা করতে কৃত কাজ কত। লেখো,
লাঠির জন্য, ওকে, বা লাঠিকে সোজা করতে কৃত কাজ WST। ফর্মুলা কি হবে? অবশ্যই MGHC। এখানে ভরকেন্দ্রের সরণ দ্বারাই কৃত কাজ বের করা লাগবে। ওকে, দেখো একটু ভালো মতো খেয়াল করো, লাঠির ভরকেন্দ্র শুরুতে কোথায় ছিল? তোমার কিন্তু লাঠির প্রস্থের ব্যাপারে কিছু বলেই নাই। একটু খেয়াল যদি করো তুমি ভালো মতো, লাঠি এবং গোলক দুজনের সেন্টার কিন্তু অ্যালাইনড। মানে এই গোলকের সেন্টার যেই বরাবর, লাঠির সেন্টারও কিন্তু সেম বরাবর বা সেম লেভেলে আছে। গোলকের সেন্টার ভূমি থেকে কতটুকু উপরে থাকবে? গোলকের ব্যাসার্ধের সমান পরিমাণ উপরে থাকবে। এই অ্যারোগুলা দেওয়া থাকবে না পরীক্ষায়, হ্যাঁ, তোমার এটা বোঝা লাগবে যে গোলকের সেন্টার আর লাঠির সেন্টার অ্যালাইন্ড। তার মানে গোলকের সেন্টার ভূমি থেকে যতটুকু উপরে, লাঠির সেন্টারও ভূমি থেকে ঠিক ততটুকুই উপরে। গোলকের সেন্টার ভূমি থেকে কতটুকু উপরে থাকবে? 2 মিটার উপরে থাকবে। তাহলে লাঠির সেন্টারও ভূমি থেকে কতটুকু উপরে থাকবে? 2 মিটার উপরেই থাকবে। তাহলে বলেন শুরুতে লাঠির যে সেন্টার অফ ম্যাস সেটা ভূমি থেকে কতটুকু উপরে? 2 মিটার উপরে। ওকে, পরবর্তীতে আমরা কি করছি? লাঠিকে ধরে করছি সোজা, লাঠির সেন্টার অফ ম্যাস কোথায় চলে আসছে? সেন্টারেই চলে আসছে। এবং এই সেন্টারটা এইবার ভূমি থেকে কতটুকু উপরে? লাঠির দৈর্ঘ্যের অর্ধেক পরিমাণ উপরে। লাঠির দৈর্ঘ্য কত? লাঠির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, তার মানে এটা আছে হচ্ছে 10 মিটার উপরে। কতটুকু উপরে? 10 মিটার উপরে। বুঝতে পেরেছো? তাহলে শুরুতে লাঠির সেন্টার অফ ম্যাস ছিল ভূমি থেকে 2 মিটার উপরে উলম্ব বরাবর, পরবর্তীতে চলে গেছে ভূমি থেকে 10 মিটার উপরে। তাহলে উলম্ব বরাবর ভরকেন্দ্রের সরণ কত হবে? ফাইনাল অবস্থান মাইনাস ইনিশিয়াল অবস্থান, H2 হচ্ছে 10, H1 হচ্ছে 2। তাহলে জাস্ট বসায় দাও। লাঠির ভর কত? লাঠির ভর দেওয়া আছে 5 কেজি, তাহলে 5 ইন্টু 9.8। এইচসির মান হবে হচ্ছে 10 মাইনাস 2, কি 10 মাইনাস 2। তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 8। ওকে, এটা কিসের জন্য কৃত কাজ? এটা হচ্ছে লাঠিটাকে সোজা করার জন্য কৃত কাজ। এইবার সিস্টেমে তো শুধুমাত্র লাঠি নাই, সিস্টেমে গোলকও আছে। তাহলে বলেন ভাইয়া গোলকের জন্য কৃত কাজ কত হবে? গোলকের জন্য কৃত কাজ লেখো, গোলকের জন্য কৃত কাজ W স্ফেয়ার কত হবে? সেম ফর্মুলা MGHC। ভাইয়া গোলকের ভর কত? গোলকের ভর দেওয়া আছে 1 কেজি, তাহলে লেখো 1, জি এর মান হচ্ছে 9.8। এই সিটা কি? উলম্ব বরাবর গোলকের ভরকেন্দ্রের সরণ। গোলকের ভরকেন্দ্র প্রথমে কোথায় ছিল? ভূমি থেকে ছিল 2 মিটার উপরে। পরবর্তীতে কোথায় গেছে? পরবর্তীতে গেছে একদম এইখানে, তাই না? এতটুকু হচ্ছে 2 মিটার, এতটুকু কত? এতটুকু হচ্ছে লাঠির দৈর্ঘ্য 20 মিটারের সমান। তার মানে শুরুতে গোলকের ভরকেন্দ্র ছিল ভূমি থেকে 2 মিটার উপরে, পরবর্তীতে গোলকের ভরকেন্দ্র গেছে ভূমি থেকে 20 প্লাস 2 22 মিটার উপরে। এই টোটালটা হচ্ছে লাঠির দৈর্ঘ্য, তার উপরে তো গোলক, তাই না? তার মানে লাঠি থেকেও আরো 2 মিটার উপরে আছে হচ্ছে গোলকের ভরকেন্দ্র, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে শুরুতে ভরকেন্দ্র ছিল 2 মিটার উপরে, পরবর্তীতে ভরকেন্দ্র গেছে 22 মিটার উপরে। তাহলে গোলকের ভরকেন্দ্রের সরণ কত? উলম্ব বরাবর 22 মাইনাস 2 মানে হচ্ছে 20 মিটার। তাহলে বসিয়ে দাও 22 মাইনাস 2 মানে হচ্ছে 20 মিটার। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে 196 জুল। ঠিক আছে, সহজ, গুড। তাহলে আমার টোটাল কৃত কাজ কত হবে? টোটাল কৃত কাজ হবে হচ্ছে এই দুইটার যোগফল। তাহলে W টোটাল লেখো is equals to 196 প্লাস এখানে কত 8 ইন্টু 9.8 আর আছে হচ্ছে 5, 5 আটা 40, 40 যদি হয় 4 দিয়ে যদি গুণ করি 39.2, তার সাথে একটা শূন্য 392 ইফ আই এম নট রং, 392। তাহলে 8 8 5 588 জুল। ঠিক আছে, একদম সহজ। দেখো বুঝছো নাকি? সলভড। দেখেন তো ভরকেন্দ্রের সরণ দ্বারা কৃত কাজ সহজ না? বল এটা কঠিন? কঠিন না একদমই। দেখো তো বাচ্চারা বুঝছো কিনা? 490 আয় হায় 588 হবে। হ্যাঁ ঠিক আছে, গুড। দাদা ম্যাথটা আবার রিক্যাপ করেন। হ্যাঁ করতেছি, সমস্যা নাই, সমস্যা নাই, করতেছি। দেখো তো বুঝছো কিনা? হ্যাঁ 588 হবে, খুবই সহজ। HC ইজ ইকুয়ালস টু H2 মাইনাস H1। এইটা কেমনে আসলো? এটা হচ্ছে এই যে এখান থেকে আসছে। ঠিক আছে, H1টা হচ্ছে মানে কেমনে বুঝে দাঁড়াও বোঝাচ্ছি। নতুন একটা পেজ নেই, হ্যাঁ ওকে। HC কি? HC হচ্ছে উলম্ব বরাবর সরণ। মানে তুমি কোনো একটা অ্যাক্টিভিটি চালাইছো একটা অবজেক্টের উপর, এবং সেই অ্যাক্টিভিটি চালানোর জন্য উলম্ব বরাবর তার কতটুকু সরণ ঘটছে। এখন ধরো এটা হচ্ছে ভূমি,
ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ভূমি, বেস লাইন একদম। তোমার অবজেক্ট শুরুতে ছিল এখানে, কোথায়? এখানে। তো ছোট্ট একটা অবজেক্ট, তুমি কি করছো? তাকে ধাক্কায় ধাক্কায় নিয়ে গেছো এখানে, কোথায়? এখানে। এখন তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে উলম্ব বরাবর, ভাই রে ভাই, আত্মা কাঁপাই দিছে ভাই। আরে সিরি রে, ব্যাপারটা তোরে কি চাইছি আমি, যা চাই তা পাই না, সিরি এসে সিরি সিরি করে যাই হোক। আচ্ছা, যেখানে ছিলাম গাইস, আমাদের অবজেক্ট শুরুতে ছিল এখানে, ওকে আমরা ধাক্কা দিয়ে কোথায় নিয়ে গেছি? এখানে নিয়ে গেছি। এখন তোমাকে প্রশ্ন করছে সরণ তো এইটা, কিন্তু উলম্ব বরাবর সরণ কোনটা? বলো তো উলম্ব বরাবর সরণ কতটুকু হবে? এখানে উলম্ব বরাবর সরণ হবে হচ্ছে এই যে এতটুকু, এটার নাম দিলাম এইচসি। এখন এই এইচসি বের করার সিস্টেম কি হইতে পারে? আমরা একটা কাজ করি, আমাদের বস্তু শুরুতে উলম্ব বরাবর কতটুকু উপরে ছিল? এতটুকু উপরে ছিল, ধরলাম এইটা হচ্ছে H1, শুরুতে উলম্ব বরাবর বস্তুর অবস্থান। এবং ফাইনালি সে উলম্ব বরাবর কোন অবস্থায় আসছে? ভূমি থেকে কতটুকু উপরে আছে? এতটুকু উপরে আছে, এটা হচ্ছে H2। তাহলে বলো তো Hc কি হবে? Hc হবে H2 মাইনাস H1, বুঝতে পেরেছো? সহজ একদম। সো H2 টা হচ্ছে ফাইনালি ভর কেন্দ্র উলম্ব বরাবর কতটুকু উপরে আছে? ভূমি থেকে। এবং H1 হচ্ছে ইনিশিয়ালি ভর কেন্দ্র ভূমি থেকে কতটুকু উপরে আছে। ফাইনাল থেকে ইনিশিয়ালকে বিয়োগ করলেই ভূমি থেকে, সে ভূমি থেকে না, ঠিক উলম্ব বরাবর সে কতটুকু উপরে উঠছে সেটা পাওয়া যাবে। H2 টা কি? ফাইনালি ভূমি থেকে উচ্চতা। H1 টা কি? ইনিশিয়ালি ভূমি থেকে উচ্চতা। সো ফাইনাল থেকে ইনিশিয়ালটা বাদ দিয়ে দাও, তাহলেই উলম্ব বরাবর সরণটা পেয়ে যাবা। একদম সহজ, বোঝার কথা। দেখো, না বুঝলে বলতে পারো, সমস্যা নাই অবশ্যই, বাট বুঝে যাওয়া উচিত। ওকে, হ্যাঁ, ম্যাথটা হচ্ছে আরেকবার রিক্যাপ করে দেই। ম্যাথে যে ব্যাপারটা হইছে সেটা হচ্ছে আমাদের কাছে আগের যে দুইটা ম্যাথ করলাম সেখানে একটা সিঙ্গেল অবজেক্ট ছিল। ওকে, সো একটা সিঙ্গেল অবজেক্টের জন্য একটা সিঙ্গেল অবজেক্ট নিয়ে অ্যানালাইসিস করলে আমাদের হয়ে যাচ্ছিল, বাট এইবার সিস্টেম অবজেক্ট হচ্ছে দুইটা। একটা লাঠি আছে, সেই লাঠির মাথায় আবার একটা গোলক আটকানো আছে। সো তুমি যখন সোজা করছো, তুমি তো শুধুমাত্র লাঠিকে সোজা করো নাই, তুমি লাঠি এবং গোলক দুইজনকেই সোজা করছো। সো তোমার লাঠিকে সোজা করার জন্য কাজ করা লাগছে, গোলককে সোজা করার জন্য কাজ করা লাগছে। এই ম্যাথ তুমি দুইভাবে সলভ করতে পারো। একটা হচ্ছে তুমি এই পুরা সিস্টেমের ভরকেন্দ্র বা মিলিত ভরকেন্দ্রটা খুঁজে বের করো, যে লাঠি এবং গোলকের মিলিত ভরকেন্দ্র কোথায়, দেন ওইটার সরণের জন্য কৃতকাজ বের করো। বাট ইটস আ লিটল বিট টাফ, কারণ আমরা এখনো শিখি নাই দুইটা অবজেক্ট থাকলে ভরকেন্দ্র কোথায় থাকে বা ভরকেন্দ্র কিভাবে বের করা লাগে। তাহলে অল্টারনেটিভ ওয়েটা কি? অল্টারনেটিভ ওয়ে হচ্ছে তুমি একবার লাঠি সোজা করার জন্য কৃতকাজ বের করো, আর একবার গোলকটাকে সোজা করার জন্য কৃতকাজ বের করো, দেন দুইটা কৃতকাজকে যোগ করে দাও, তাহলেই সিস্টেমের টোটাল কৃতকাজ বের হয়ে যাবে। কেন যোগ করে দিব ভাইয়া? কারণ কাজ হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি কেমনে যোগ করে বা টোটাল স্কেলার রাশির মান কেমনে বের করে? নর্মাল বীজগাণিতিক যোগের মাধ্যমে। সো আমরা এক দফায় লাঠি সোজা করতে কৃতকাজ বের করব, আর এক দফায় গোলক সোজা করতে কৃতকাজ বের করব, দুটাকে যোগ করে দিব, যোগ করে দিলে পুরো সিস্টেমের উপর করা টোটাল কৃতকাজ বের হয়ে যাবে। এখন লাঠির জন্য কৃতকাজ কেমনে বের করবা? সহজ, ভরকেন্দ্রের সরণ দ্বারা কৃতকাজ। লাঠির ভর গ্র্যাভিটি, আর এটা হচ্ছে উলম্ব বরাবর লাঠির সরণ বা লাঠির ভরকেন্দ্রের সরণ। লাঠির ভরকেন্দ্র প্রথমে ভূমি থেকে 2 মিটার উপরে ছিল, পরে 10 মিটার উপরে গেছে, তাহলে উলম্ব বরাবর ভরকেন্দ্রের সরণ কত হবে? 10 - 2। দেন পরবর্তীতে আমরা যেটা করছি, গোলকের জন্য কৃতকাজ বের করছি, সেটাও কিভাবে? ভরকেন্দ্রের সরণ দ্বারা কৃতকাজ। সো এখানে এম হচ্ছে গোলকের ভর, জি হচ্ছে গ্র্যাভিটি, আর এই সি হচ্ছে উলম্ব বরাবর গোলকের ভরকেন্দ্রের সরণ। সো দেখো, গোলকের ভরকেন্দ্র শুরুতে ভূমি থেকে কতটুকু উপরে ছিল? 2 মিটার উপরে। পরে কতটুকু উপরে গেছে? 20 + 2, 22 মিটার উপরে। তাইলে গোলকের ভরকেন্দ্রের সরণ কত? উলম্ব বরাবর 22 - 2। ওকে, দেন এটা ক্যালকুলেট করছি, এটা ক্যালকুলেট করছি, দুটাকে যোগ করে দিছি, টোটাল কৃতকাজ বের হয়ে গেছে। সহজ, পারবো? হ্যাঁ, গড, বুঝছি না গাইস। দাদা ইসাক স্যারের, তপন স্যারের বইয়ের ম্যাথগুলা করলে একাডেমিকের জন্য এনাফ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, সমস্যা নেই, সমস্যা নেই। আর তোমাদের নতুন যে প্র্যাকটিস শিটটা, মানে কাজ ক্ষমতা শক্তি, সেটা অলমোস্ট শেষ। আই গেস এই উইকেই তোমাদের হাতে দিয়ে দিতে পারবো। তোমরা চাইলে সেটাও একটু ফলো করতে পারো, সেখানেও অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে। ঠিক আছে, এইবার দেখবা যে বেশ সুন্দর সুন্দর ম্যাথ সামনে আসবে। চলো, হইছে এই পর্যন্ত শিওর। এখন আমরা একটা স্পেশাল টাইপে চলে যাব, সেটা হচ্ছে স্তম্ভ বানানো। আয় হায় ভাইয়া, এইটা কি জিনিস? এটা এইচএসসি পরীক্ষা আসছে, এইচএসসি 22 বা এইচএসসি 23-এ আসা প্রশ্ন এইটা। এছাড়া এর আগে অ্যাডমিশনে ওই কোয়েশ্চেনটা আসছে।
মানে এই কোয়েশ্চেন একবার অ্যাডমিশন আসছে, একবার বোর্ডেও আসছে। সো এটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনে তোমার কি বলবে, তোমাকে এরকম কিছু একটা বলবে যে ভাইয়া আমার কাছে না 5টা ইট আছে। ওকে, আমরা যে ছোটবেলায় ক্রিকেট খেলতাম না, ছোটবেলায় যখন ক্রিকেট খেলতাম, ছোটবেলায় তো আর স্ট্যাম্প ট্যাম্প কিছু ছিল না, লাইক যখন 2-3-তে পড়তাম তখন স্ট্যাম্প কে কিনে দিবে ভাই, আমরা স্ট্যাম্প বানাইতাম কেমনে, একটার পর একটা ইট সাজাইতাম, সাজায় সাজায় স্ট্যাম্প বানাইতাম। সেম কাজটা আমরা আরেকটা বার করব। আমাদের কাছে 5টা ইট আছে, আমরা প্রথমে একটা ইট রাখবো, তার উপর আমরা আরো একটা ইট রাখবো, তার উপর আমরা আরো একটা ইট রাখবো, তার উপর আরো একটা ইট রাখবো, তার উপর আরো একটা ইট রাখবো। এইটাই হচ্ছে পরপর 5টা ইট বসিয়ে একটা স্তম্ভ বানানোর কাজ। এবং এইটা বানাইতে কতটুকু কাজ করা লাগছে সেটা হচ্ছে তোমার নির্ণয় করা লাগবে। কি বলেন ভাই, এটা বের করা কি কোনো ব্যাপার নাকি? একটু করে দেখো, করলেই বুঝতে পারবো। আসো চলো। সো এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, দেখো কন্ডিশনে বলা আছে যে প্রত্যেকটা ইটের ভর সমান এবং প্রত্যেকটা ইটের ডাইমেনশন সেম, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হওয়া লাগবে। এইটা হওয়াটা ম্যান্ডেটরি না। যদি এইটা হয় তাহলে আমরা একটা শর্টকাট ফর্মুলা বের করতে পারবো যেটাতে খুব ইজিলি সলভ করা যাবে। আর যদি এইটা না হয় তাহলে আমাদের সূত্রের প্রমাণের মাধ্যমে ম্যাথ সলভ করা লাগবে। সো আমি সূত্রের প্রমাণ সহই দেখাবো এবং এই দুইটা কন্ডিশন ধরেই দেখাবো। যদি এই দুইটা কন্ডিশন নাও মানে, স্টিল তুমি সূত্রের প্রমাণের যে প্রসিডিউর সেইটা ধরে ম্যাথ সলভ করতে পারবা। ঠিক আছে, তাহলে চলেন আমরা কি করব, আমরা হচ্ছে সাজাবো স্তম্ভ। কতগুলো ইট দিয়ে সাজাবো? n সংখ্যক ইট দিয়ে। কতগুলো দিয়ে সাজাবো? ধরো n সংখ্যক ইট। দেখো n সংখ্যক ইট দিয়ে স্তম্ভ সাজাবো। ওকে, স্তম্ভ আহারে সাজাবো, দন্তেশ্বরাও ভালো মতো লিখতে পারি না, জীবনটা একটা বেদনা। সাজাবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা কথা বলো, তোমার সবার আগে কি করা লাগবে? প্রথমে একটা ইট রাখা লাগবে, তাই না? আমরা তো একটার পর একটা সাজাবো। সো ধরো এই আমাদের ভূমি, আমরা যেটা করব, আমরা প্রথমে রাখবো একটা ইট। ইটগুলা কিরকম? ইটগুলা হচ্ছে এরকম। ওকে, এই হচ্ছে আমার প্রথম ইট। তুমি একটা কথা বলো, প্রথম ইট রাখতে তোমার কোনো কাজ করা লাগবে? ভাই প্রথম ইট তো এমনিই আছে। তুমি বললা ভাইয়া আমি তো খেলার মাঠ থেকে 100 মিটার দূর থেকে ইটটাকে ধরে ধরে নিয়ে আসছি, তার জন্য আমার কাজ করা লাগবে না ভাইয়া। এখন এভাবে চিন্তা করলে তো যে কোনো কিছুই হইতে পারে। এরকম চিন্তা করা যাবে না, ইট তুমি কোন জায়গা থেকে নিয়ে আসছো না আসছো সেটাকে আমি জানি নাকি। তুমি যখন স্তম্ভটা বানাইতে গেছো, প্রথম ইট তো আগে থেকেই হেনা আছে, তাই না? সো এইটার জন্য কিন্তু কোনো কাজ করতে হবে না, মাথায় রাখবা। প্রথম ইট যেটা, সেটা তো নিচেই আছে, তাকে তোমার উঠানো লাগতেছে না, নামানোও লাগতেছে না, কোনো কিচ্ছু না। সো প্রথম ইটের জন্য কৃতকাজ কিন্তু শূন্য। প্রথম ইট আগে থেকে এই অবস্থানেই আছে। ওকে, সো মাথায় রাখবো কি, প্রথম ইটের জন্য লেখো, প্রথম ইটের জন্য কৃতকাজ শূন্য। ঠিক আছে, W10, মানে প্রত্যেকটা ইটই আমাদের ভূমিতে আছে। সো প্রথম ইট তো ভূমিতেই থাকবে, তাকে তো আমরা ভূমি থেকে উপর উঠাবো না। সেকেন্ড ইটকে আমরা ভূমি থেকে উপর উঠাবো, বাট প্রথম ইটকে উঠাবো? প্রথম ইটকে তো উঠাবো না। প্রথম ইট যে জায়গায় আছে সে জায়গাতেই থাকবে। সো প্রথম ইটের জন্য আমাদের কোনো কাজ করা লাগবে না। সেকেন্ড ইটের জন্য কাজ করা লাগবে ভাইয়া, অবশ্যই কাজ করা লাগবে। কেন? সেকেন্ড ইট আছে কোথায়? সেকেন্ড ইট আছে হচ্ছে ভূমিতে। তাকে নোয়া লাগবে কোথায়? তাকে নোয়া লাগবে প্রথম ইটের উপরে। এই সেকেন্ড ইটকে যখন তুমি প্রথম ইটের উপরে নিয়ে যাবা, তার জন্য একটা কাজ তো তোমার এবার করতেই হবে, কারণ ইটকে ধরে তুমি উপর উঠাইছো। প্রশ্ন হচ্ছে কতটুকু কাজ করতে হবে। দেখো, দ্বিতীয় ইটের জন্য কৃত কাজ কি? দ্বিতীয় ইটের জন্য কৃত কাজ W2 হবে mgHc। এই সিটা কি? এই সি হচ্ছে দ্বিতীয় ইটের ভরকেন্দ্রের সরণ। ভাইয়া দ্বিতীয় ইটের ভরকেন্দ্র প্রথমে কোথায় ছিল? প্রথমে ছিল মাঝখানে, সুষম ইট, অবশ্যই ভরকেন্দ্র মাঝখানে। পরে কোথায় গেছে? পরে আসছে এখানে। শুধুমাত্র দ্বিতীয় ইটের ভরকেন্দ্র শুরুতে ছিল এখানে, পরে আসছে এখানে। ওকে, তাই শুরুতে ভূমি থেকে কতটুকু উপরে ছিল? ইটের উচ্চতা যদি h হয়, প্রত্যেকটা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। সো আমরা ধরলাম প্রত্যেকটা ইটের উচ্চতা h, যদি h হয় তাহলে ভরকেন্দ্র শুরুতে ছিল h/2 মিটার উপরে, তাই না? মাঝামাঝি একটা পয়েন্টে ছিল, তার মানে উচ্চতার অর্ধেক উপরে ছিল। ঠিক আছে, পরবর্তীতে কোথায় আসছে? পরবর্তীতে আসছে এতটুকু উপরে। এই হাইটটা কত ভাইয়া? এতটুকু হচ্ছে h/2, এই যে এটা সমানই। আর এতটুকু কি? আর একটা ইটের উচ্চতা।
তার মানে টোটাল হাইট হচ্ছে h প্লাস h/2 মানে 3h/2। ভাইয়া বুঝি নাই। দেখো তোমার যে দ্বিতীয় ইট তার ভরকেন্দ্র প্রথমে কোথায় ছিল? এই জায়গাটাই ছিল, ভূমি থেকে h/2 মিটার উপরে। ইট তো ভূমিতে নামানো, ভরকেন্দ্র আছে ভূমি থেকে h/2 মিটার উপরে। পরবর্তীতে তুমি ইটটাকে ধরে নিয়ে গেছো এখানে। এখন ভরকেন্দ্র কোথায়? এখন ভরকেন্দ্র হচ্ছে এই পয়েন্টে। এইটা ভূমি থেকে কতটুকু উপরে? এতটুকু হচ্ছে h/2, এতটুকু কি আর একটা ইটের উচ্চতা h। তার মানে টোটাল হাইট কি হবে? h প্লাস h/2 মানে 3h/2। ঠিক আছে, তাহলে আমাদের যে দ্বিতীয় ইট মহাশয় তার ভরকেন্দ্রের সরণ কত হবে? প্রথমে ছিল h/2 মিটার উপরে, পরে গেছে 3h/2 মিটার উপরে। তার মানে ভরকেন্দ্রের সরণ হবে mg ইন্টু 3h/2 মাইনাস h/2। ওকে, যদি ক্যালকুলেট করো দেখবে এটা আসবে h, তার মানে mg h। এটা হচ্ছে দ্বিতীয় ইটের জন্য কৃত কাজ। ভাইয়া তৃতীয় ইটের জন্য কি হবে? চলো বের করো। তৃতীয় ইটের জন্য কৃত কাজ আরেকটু নিচে লেখো। তৃতীয় ইটের জন্য কৃত কাজ W3 কি হবে? mghc। ওকে ভাইয়া তৃতীয় ইট প্রথমে কোথায় আছে? প্রথমে আছে ভূমিতে, তুমি পরে কোথায় নিয়ে যাবা? 2 নাম্বার ইটের উপরে, নাকি 2 নাম্বার ইট ফালাই দিয়ে 3 নাম্বার ইট বসাবা? এমন তো করবা না, তাই না? একের পর 2 বসাইছো, তার উপরে বসাবা 3। সো 3 নাম্বার ইট ছিল ভূমিতে, তাকে আমরা নিয়ে যাব 2 নাম্বার ইটের উপরে। তার মানে আমাদের 3 নাম্বার ইট আসবে এরকম একটা জায়গায়, তাই না? ওকে, তাহলে 3 নাম্বার ইটের ভরকেন্দ্র, আরে 3 নাম্বার ইটটা সুন্দর হয় নাই গো, দাঁড়াও। হ্যাঁ আরেকবার কি, হ্যাঁ 3 নাম্বার ইটটা। ওকে এবার ঠিক আছে। ওকে, তাহলে 3 নাম্বার ইটের ভরকেন্দ্র প্রথমে কোথায় ছিল? শুরুতে তো ভূমিতেই ছিল 3 নাম্বার ইট, তার মানে শুরুতে ভরকেন্দ্র ছিল h/2 মিটার উপরে। পরবর্তীতে ভরকেন্দ্র কোথায় গেছে? পরবর্তীতে ভরকেন্দ্র এসেছে এখানে। এটা ভূমি থেকে কতটুকু উপরে? এইটা ভূমি থেকে এতটুকু উপরে। এই এতটুকু কত ভাইয়া? এইটা হচ্ছে h/2, উচ্চতার অর্ধেক। এইটা হচ্ছে h, এইটা হচ্ছে আরেকটা h। তাহলে ভূমি থেকে টোটাল হাইট কত? h প্লাস h প্লাস h/2 মানে 5h/2। ঠিক আছে, তাহলে 3 নাম্বার ইটের ভরকেন্দ্রের ফাইনাল উচ্চতা কত? 5h/2। শুরুতে কত ছিল? h/2। ভাইয়া 2 নাম্বার ইটেরও শুরুতে h/2 ছিল, 3 নাম্বার ইটেরও শুরুতে h/2। ইয়েস, কারণ সবগুলা ইট ভূমির মধ্যে আছে। সো শুরুতে সবগুলো ইটের ভরকেন্দ্র আছে h/2 উচ্চতায়। চেঞ্জ হবে ফাইনাল ভরকেন্দ্রের উচ্চতা। ওকে, দ্বিতীয় ইটের ভরকেন্দ্র চলে যাবে 3h/2 উপরে, তৃতীয় ইটের ভরকেন্দ্র চলে যাবে 5h/2 উপরে। তাহলে বলেন তৃতীয় ইটের জন্য কৃত কাজ কত হবে? h এর মান কত? h এর মান হচ্ছে, লেখো mg 5h/2 মাইনাস h/2, তার মানে mg ইন্টু 2h। বুঝতে পেরেছো? সহজ। ভাইয়া আপনি সবার জন্য m সেম লিখতেছেন কেন? প্রথম ইটের জন্য লিখতেন m1, দ্বিতীয় ইটের জন্য লিখতেন m2। লিখতাম যদি ইটের ভর আলাদা হইতো। আমরা তো ধরেই নিছি সবগুলো ইটের ভর সমান, তাই না? এর জন্য সবার জন্য m লিখতেছি। যদি সেম না হইতো ভর, তখন এখানে প্রথম ইটের ভর যেটা সেটা লেখা লাগতো, দ্বিতীয় ইটের ভর যেটা সেটা লেখা লাগতো। যদিও প্রথম ইটের তো শূন্য, এটা লেখা লাগতো না। 3 নাম্বার ইটের ভর যেটা সেটা লেখা লাগতো। বাট যেহেতু সবার ভর সেম, এর জন্য হচ্ছে আমরা m দিয়ে সবার ভরকে প্রকাশ করতেছি। ওকে, সো এটা গেল 3 নাম্বার ইট। এখন যদি তুমি একটু ভালো মতো খেয়াল করো, প্যাটার্ন একটা চলে আসছে। প্রথম ইটের জন্য কৃত কাজ ছিল 0, দ্বিতীয় ইটের জন্য হইছে mgh, 3 নাম্বার ইটের জন্য হইছে mg2h। এখন তুমি যদি একটু বুদ্ধিমান হও, বলো তো 4 নাম্বার ইটের জন্য কত হবে? এটা তোমরা বলবো, আমি বলবো না। বলো চতুর্থ ইটের জন্য কৃত কাজ, ক্যালকুলেট করবো না, ডাইরেক্ট লেখা যাবে চতুর্থ ইটের জন্য কৃত কাজ। বলো কত হবে? প্যাটার্ন যদি বুঝা যাও, চতুর্থ ইটের কৃত কাজ বুঝা বা বের করা কোনো ব্যাপারই না। বলো তো চতুর্থ ইটকে ভূমি থেকে 3 নাম্বার ইটের উপরে নিয়ে যাইতে কৃত কাজ কত হবে? বলো বলো বলো। এটা না পারলে কিন্তু খবর আছে, ঠিক আছে? এটা না পারলে দিব বকা। বলো। হ্যাঁ, দেখো দেখো দেখো, বলো। মিলিত লাইনের লেন্থের অর্ধেক যে পয়েন্টে আছে সেইটাকে সেন্টার অফ ধরলে হবে না? না না না, ভর আলাদা না। যদি এমন হইতো ভর সেম, তাইলে অর্ধেক করতে পারতাম, ভর তো আলাদা, এভাবে করা যাবে না। ঠিক আছে, 3mgh। ওকে, আইশো ইমরান, গুড। বাকিদেরও পারা লাগবে ভাই, এটা না পারলে কিন্তু হ্যাঁ মান ইজ্জতের ব্যাপার একটা। যদি না পারো মান ইজ্জত কিন্তু আজকে থাকবে না তোমার। ভাই এটা 3mgh হবে, এটা একটা প্যাটার্ন মেনটেন করতেছে। দেখো প্রথমটার জন্য 0, দ্বিতীয়টার জন্য mgh,
3 নাম্বারটার জন্য 2mgh, তো 4 নাম্বারটার জন্য কত হবে? 4 নাম্বারটার জন্য হবে mg ইন্টু 3h। ওকে, এইটা হচ্ছে 4 নাম্বার ইটকে ভূমি থেকে 3 নাম্বার ইটের উপরে রাখতে কৃত কাজ। ভাই কেউ পারো নাই না? এই তো না, বাকিরাও পারছে, কিন্তু 4h না, 4h না, 4h না। দাদা আপনার কয়টা স্টুডেন্ট ম্যাথ ক্র্যাক করলো? আমি আসলেই না জানি না, জানো আমি মানে কেমনে বুঝাই জানি না। এটা কয়েকজন নক দিছে, প্রায় 5-6 জনের মতো নক দিছে যে ভাইয়া হয়ে গেছে হয়ে গেছে, বাট ইন জেনারেল জিজ্ঞাসা করাটা হয় নাই। একবার অ্যাডমিশন শেষ হোক, তারপর ফাইনালি গিয়ে জিজ্ঞাসা করবো ওদেরকে থর হালকে। ঠিক আছে, ওকে। সো এটা গেল প্রথম ইট, দ্বিতীয় ইট, তৃতীয় ইট, চতুর্থ ইট। আমাদের ইট কয়টা? আমাদের ইট হচ্ছে এন সংখ্যক, হইতে পারে 10টা, হইতে পারে 20টা, হইতে পারে 30টা। তাইলে বলো এন তম ইটের জন্য কৃত কাজ কত হবে? বলো তো দেখি। এন তম ইটের জন্য কৃত কাজ WN কত হবে? প্যাটার্ন যদি বুঝে থাকো এইটাও বলতে পারা উচিত। দেখো প্রথমটার জন্য হয়েছে 0, দ্বিতীয়টার জন্য হয়েছে mgh, মানে 2 এর জন্য হয়েছে h, 3 এর জন্য হয়েছে 2h, 4 এর জন্য হয়েছে 3h, n এর জন্য কত হবে? n minus 1h, তার মানে কৃত কাজ হবে mg into n minus 1 into h। ওকে, সো এটা প্রথম ইটের জন্য কৃত কাজ, এটা দ্বিতীয় ইটের জন্য, এটা তৃতীয় ইটের জন্য, এটা চতুর্থ, এভাবে ডট ডট ডট, এটা হচ্ছে এনতম ইটের জন্য কৃত কাজ। তাইলে বলো টোটাল কৃত কাজ কত? টোটাল কৃত কাজ হচ্ছে এই সবগুলা কাজের যোগফল। কাজ তো স্কেলার রাশি, টোটাল মান কেমনে বের করে? সবাইকে ধরে বীজগাণিতিক যোগ করে দাও। তাহলে এই n সংখ্যক ইট দিয়ে স্তম্ভ বানাতে আমাদের টোটাল কৃত কাজ হচ্ছে, লেখো w total is equals to w1 plus w2 plus w3 plus w4 plus dot 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 wn। ঠিক আছে, w1 এর ভ্যালু কত রে? 0, w2 mgh, w3 mg2h, w4 mg3h plus dot 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 mg into n minus 1 into h। একটা কাজ করি, mgh কমন নেই একটু। যদি আমরা mgh কমন নেই ভাইয়া, তাহলে কি আসবে? আসবে হচ্ছে 1 plus 2 plus 3 plus dot 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 n minus 1। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করতে চাই। কি করতে চাই দেখো, এটা করলে তোমার কোনো আপত্তি আছে নাকি? আশা করি থাকবে না। mgh 1 plus 2 plus 3 plus dot 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 n minus 1, এই পর্যন্ত তো আগেই ছিল। আমরা এখানে একটা জিনিস অ্যাড করতে চাই। কি অ্যাড করতে চাই? আমরা এখানে অ্যাড করতে চাই n, আবার বিয়োগ করে দিতে চাই n। তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? n যোগ করছি, আবার n বিয়োগ করে দিছি, সো টেকনিক্যালি আমি কিছুই যোগ করি নাই। আই গেস কারো সমস্যা নেই। এখন এটা করার কারণ কি? এটা করার পিছনে একটা কারণ আছে। তুমি যদি এখন একটু এই পার্টটুকুর দিকে তাকাও, এই পার্টটা কি ইন্ডিকেট করতেছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এবং প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের একটা ধারা আছে। আমরা শিখছি না, কি ছিল? n into n plus 1 divided by 2। ঠিক আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ধারাটা কি ছিল? n into n plus 1 divided by 2। সো এই পুরা জিনিসটার পরিবর্তে, মানে মাইনাস n এর আগ পর্যন্ত যা যা আছে তার পরিবর্তে আমি লিখে দিতে পারি n into n plus 1 divided by 2। 19 এ পড়ে আসার কথা এটা। তাহলে আসো, mgh multiplied by, ভিতরে আছে n into n minus 1 by 2 minus n। ওকে, এখানে একটু গুণ করে দাও, গুণ করে একটু লসাগু টসাগু করো, তাহলে পেয়ে যাবা mgh, এখানে আসবে n স্কোয়ার্ড মাইনাস n, নিচে আসে 2, এখানে আসবে হচ্ছে মাইনাস 2n। ঠিক আছে, তাহলে কি আসতেছে? আসতেছে হচ্ছে mgh, এখানে n, ও আচ্ছা সরি, এটা তো প্লাস, মাইনাস লিখছি কেন আমি? দুঃখের কোনো শেষ নাই। এটা হবে কি? এটা হবে প্লাস। ঠিক আছে, এটা প্লাস হবে কিন্তু, হ্যাঁ আমি বলে বলে মাইনাস লিখে দিছি। যাই হোক, তাহলে দেখো এখান থেকে আসবে হচ্ছে n স্কোয়ার্ড মাইনাস n ডিভাইডেড বাই 2। সো এই হচ্ছে একই ভর এবং একই উচ্চতার বা সেম ডাইমেনশনের n সংখ্যক ইট দ্বারা একটা স্তম্ভ বানাতে কৃত কাজের ফর্মুলা। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখা লাগবে ফর্মুলাটা। এটা থেকে কিন্তু ম্যাথ আসে ভাই। ইনফ্যাক্ট 22-এ বা 23-এ এইচএসসির যে ম্যাথটা আসছিল সেটা আজকে স্লাইডেও আছে, দেখলেই বুঝতে পারবা। তাহলে কৃত কাজের ফর্মুলা কি? mgh ইন্টু n স্কোয়ার্ড মাইনাস n ডিভাইডেড বাই 2। ওকে, একদম সহজ, একদম ইজি। এখানে একটা কনফিউশন হয়, সেটা হচ্ছে এই যে m,
এই এম কিন্তু এন সংখ্যক ইটের ভর না, এম হচ্ছে একটা ইটের ভর। এখানে যে এইচ সেটা কিন্তু পুরা স্তম্ভের উচ্চতা না, এই এইচ হচ্ছে একটা সিঙ্গেল ইটের উচ্চতা ভাই। এই যে এম, এম কি ছিল? এম ছিল একটা ইটের ভর, ঠিক আছে? তারপর এইচ, এইচ কি ছিল? একটা সিঙ্গেল ইটের উচ্চতা। তুমি যদি এন সংখ্যক ইট দিয়ে স্তম্ভ বানাও, স্তম্ভের উচ্চতা হবে এন এইচ, একটা ইটের উচ্চতা হচ্ছে এইচ। সো ফর্মুলা দেখে কিন্তু কনফিউজড হও না, এখানে কিন্তু পুরো স্তম্ভের উচ্চতা বসানো যাবে না, এখানে কিন্তু পুরো স্তম্ভের ভর বসানো যাবে না। এই এম হচ্ছে একটা সিঙ্গেল ইটের ভর, এইচ হচ্ছে একটা সিঙ্গেল ইটের উচ্চতা, এন হচ্ছে তুমি কতগুলা ইট ব্যবহার করে স্তম্ভ বানাচ্ছ সেই সংখ্যাটা। মনে থাকবে? তাহলে এমটা কি একটু লিখে রাখো, এটা অনেকেই ভুল করে। এম হচ্ছে একটি ইটের ভর, একটা ইটের ভর, এটা যেন ভুল না হয়। হ্যাঁ, এইচটা কি? এইচ হচ্ছে একটা ইটের হাইট বা একটা ইটের উচ্চতা। ওকে, মনে থাকবে। আর এন হচ্ছে তুমি কতগুলা ইট ব্যবহার করে স্তম্ভ বানাইছো সেই সংখ্যাটা। ওকে, গুড। এখন এটা তো ভাইয়া অ্যাপ্লাই করতে পারবো তখনই যখন প্রত্যেকটা ইটের ভর এবং ডাইমেনশন হবে সেম। যদি ভাইয়া ভর এবং ডাইমেনশন সেম না হয়, আলাদা আলাদা হয়, তখন কি করবা? তখন এই শুরু থেকে ক্যালকুলেশন পুরোটা করা লাগবে। প্রথম ইটের জন্য কৃতকাজ 0, দ্বিতীয় ইটের জন্য কৃতকাজ বের করা লাগবে, তৃতীয় ইটের জন্য কৃতকাজ বের করা লাগবে। ধরো 5টা ইট দিছে, 4 নম্বরের জন্য কৃতকাজ বের করা লাগবে, 5 নম্বরের জন্য করা লাগবে, সবগুলোকে যোগ করা লাগবে। ঠিক আছে? যদি ভর এবং ডাইমেনশন আলাদা আলাদা হয়, এবং সেটা বের করা আহামরি কঠিন কিছু না, জাস্ট একই কাজ তোমার বারবার করে যাওয়া লাগবে। বাট ভর এবং ডাইমেনশন আলাদা দিয়ে আমি আসলে কখনো ম্যাথ আসতে দেখি নাই, বা স্তম্ভ বানানোর ম্যাথ আসতে দেখি নাই। নর্মালি সেম ভর এবং সেম হাইটেরটাই দেয়, সেই ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা এইটা। বাট স্টিল এটা ডিরেক্ট অ্যাপ্লাই না করে এখান থেকে প্রথমে 1-2 লাইন লিখে নেওয়াটা ভালো। ওকে, ডিরেক্ট অ্যাপ্লাই তুমি অ্যাডমিশনে করো, সমস্যা নাই, বাট এইচএসসিতে আসলে প্রথমে 1-2 লাইন লিখে নেওয়াটা আমি মনে করি বেটার। তোমরা বলছে যে 5টা ইট দিয়ে আমি স্তম্ভ বানাইছি, তুমি প্রথমে এই লাইন লেখো, W total is equals to W1 plus W2 plus W3 plus W4 plus W5, দেন W1 হবে 0, W2 হবে mgh, W3 হবে mg2h, W4 হবে mg3h, আর W5 হবে হচ্ছে mg into 5h। দেন তুমি এই ফর্মুলা লেখো তারপরের লাইনে, কোনো সমস্যা নেই। অথবা তুমি প্রথমে এরকম লেখো, n সংখ্যক ইট দ্বারা স্তম্ভ বানাতে কৃতকাজ। প্রথমে খালি এই 2টা লাইন লেখো, ঠিক আছে? এই 2টা লাইন, আর কিচ্ছু না। তারপর তুমি ফর্মুলা লেখো। আই গেস এই 2টা লাইন লেখা খুব বেশি কঠিন কিছু না, কারণ এইটা তো তুমি এতক্ষণ ধরে বের করলাই। প্রথমটার জন্য হবে 0, সেকেন্ডের জন্য হবে h, 3 নাম্বারটার জন্য 2h, 4 নাম্বারটার জন্য 3h, তাহলে n তমর জন্য n-1h। এতটুকু লিখে 2টা লাইন লিখে দেন তুমি ফর্মুলা লেখো। ঠিক আছে? আর যদি 2 লাইন মনে না থাকে সেই ক্ষেত্রে তার কোনো উপায় নেই, সেক্ষেত্রে তুমি ডিরেক্ট ফর্মুলা লিখে দিও। বাট ইটস নট এ গুড প্র্যাকটিস ফর এইচএসসি ডিরেক্ট ফর্মুলা লেখা। স্টিল লিখলেও সমস্যা নেই, বাট যে কিছু কিছু স্যার চাইলে 1 নাম্বার কমাই দিতে পারে। সো রিস্ক না নেওয়াটা হচ্ছে বেস্ট ডিসিশন। ওকে, সো প্রথমে 2 লাইন লিখে দেন ফর্মুলা অ্যাপ্লাই করে দেন মান বসাও। বুঝতে পেরেছি? সহজ। দেখো বুঝলে, আমরা ম্যাথে চলে যাব গাইস। ক্লিয়ার কিনা? ও মাই গড, দাদা এখন ধারা আনবে মনে হয়। হ্যাঁ, ধারা তো সহজ জিনিস বেটা। দাদা আজকে ছুটি দিয়ে দেন। হ্যাঁ, এই যে আমরা হচ্ছে ইটের ম্যাথগুলা করেই ছুটি দিয়ে দিব। ইটের 3টা ম্যাথ আছে, খালি 3টা ম্যাথ করতে সময় লাগবে না, 10 মিনিট সময় লাগবে, করেই ছুটি আজকে। ওকে, দেখেন বুঝতে পেরেছি, এইটাই বলছিলাম। হ্যাঁ, n into n+1 divided by 2। শিওর বুঝছি। আসো, ইটের প্রথম ম্যাথ কি বলছে? একটা ইট উচ্চতা বরাবর দাঁড়ায় আছে। উচ্চতা বরাবর দাঁড়ায় আছে মানে হচ্ছে এই যে এইটা ওর উচ্চতা, মানে উলম্ব বরাবর অবস্থান করতেছে উচ্চতা। কোন একটা কিছু উচ্চতা বরাবর দাঁড়ায় আছে যখন বলবে, তোমার বোঝা লাগবে উলম্ব বরাবর আছে উচ্চতা। যখন বলবে দৈর্ঘ্য বরাবর দাঁড়ায় আছে, তার মানে উলম্ব বরাবর আছে দৈর্ঘ্য। যখন বলবে প্রস্থ বরাবর দাঁড়ায় আছে, তখন উলম্ব বরাবর আছে প্রস্থ। এটা মাথায় রাখা লাগবে। প্রশ্নে কি বলছে? এটাকে দৈর্ঘ্য বরাবর দাঁড় করাতে কৃত কাজ কত? ওকে, এখানে আবার ইটের ঘনত্ব দিয়ে দিছে, ইটের ভর। আচ্ছা, একটা কাজ করো, ম্যাথের মধ্যে থেকে ইটের ভরটাকে মুছা দাও। ঠিক আছে, এটাকে মুছা দাও, ধরো এটা নাই। ওকে, এখন ম্যাথটা করা লাগবে। ওকে ফাইন, তাহলে এই হচ্ছে আমাদের ইট। ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের দেওয়া আছে, আমাদেরকে ইটের ঘনত্ব দিয়ে দিছে। বলছে ইটটা প্রথমে উচ্চতা বরাবর দাঁড়ায় আছে, এটাকে দৈর্ঘ্য বরাবর দ্বারা করাইতে কৃত কাজ কত? তাহলে কথা বলো, ফর্মুলা কি? অবশ্যই ভর কেন্দ্রের সরণ দ্বারা কৃত কাজ দ্বারা করতে হবে। W is equals to mgHc, মানে আগের ফর্মুলাই আর কি। আমরা তো এখনো স্তম্ভ বানাইনি, জাস্ট একটা ইট আছে, এটাকে জাস্ট সোজা করছি।
ওকে গুড। এখন এমটা হচ্ছে ইটের ভর, বাট ইটের ভর তো দেওয়া নাই, কেমনে বের করা যায় বলো তো? ঘনত্বের একটা ফর্মুলা আমরা জানি, রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি। এখান থেকে লেখা যায় এম ইজ ইকুয়ালস টু রো ভি। রোটা হচ্ছে ঘনত্ব, ভিটা হচ্ছে আয়তন। বলো ইটের ঘনত্ব কত দেওয়া? 0.05 কেজি পার মিটার কিউব। আয়তন কত ইটের? ভাইয়া ভাইয়া আয়তন তো দেওয়া নাই। দেখো এটা কি একটা ঘনবস্তু না? ঘনবস্তুর আয়তন কেমনে বের করে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সো ইটের আয়তন হবে অবশ্যই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 10 ইন্টু 5 ইন্টু হচ্ছে 2, তার মানে 100 মিটার কিউব। ওকে, এটা হচ্ছে ইটটার আয়তন। তাহলে বসিয়ে দেন মাল্টিপ্লাইড বাই 100, তার মানে হচ্ছে 5 কেজি। এটা কি আমাদের ইটের ভর। তাহলে ইটের ভর আমরা পেয়ে গেছি 5 কেজি। জি এর মান হচ্ছে 9.8। এই সিটা কি? ভরকেন্দ্রের সরণ কোন বরাবর? উলম্ব বরাবর। তো দেখো তুমি প্রথমে ভরকেন্দ্র কোথায় আছে? প্রথমে ভরকেন্দ্র আছে একদম ইটের সেন্টারে। সেন্টারে মিন্স দৈর্ঘ্য বরাবর অর্ধেক দূরত্বে, প্রস্থ বরাবর অর্ধেক দূরত্বে, উচ্চতা বরাবর অর্ধেক দূরত্বে। আমার লাগবে কি? আমার লাগবে উলম্ব বরাবর কতটুকু উপরে আছে। প্রথমে ইনিশিয়ালি উলম্ব বরাবর আছে কি? দৈর্ঘ্য না, প্রস্থ না, শুরুতে আছে উচ্চতা, তাই না? শুরুতে উলম্ব বরাবর অবস্থান করতেছে কে? উচ্চতা। তার মানে শুরুতে ভরকেন্দ্র ভূমি থেকে কতটুকু উপরে? শুরুতে ভরকেন্দ্র ভূমি থেকে 1 মিটার উপরে, উচ্চতার অর্ধেকে। পরবর্তীতে কি করছি? পরবর্তীতে এটাকে দাঁড়া করাইছি দৈর্ঘ্য বরাবর। যখন এটাকে দৈর্ঘ্য বরাবর আমরা দাঁড়া করাবো, এরকম কিছু একটা হবে আর কি। তখন ভরকেন্দ্র কোথায় চলে আসবে? তখন ভরকেন্দ্র চলে আসবে ভূমি থেকে দৈর্ঘ্যের অর্ধেক উচ্চতায়। তাহলে প্রথমে ছিল 1 মিটার উপরে, পরবর্তীতে যাবে দৈর্ঘ্যের অর্ধেক উচ্চতায়, মানে হচ্ছে 5 মিটার উপরে। ওকে, এখানে কিন্তু প্রস্থের কোনো ভূমিকা নাই, মানে ভরকেন্দ্রের সরণে ভূমিকা নাই। ভরে ভূমিকা আছে, বাট ভরকেন্দ্রের সরণে কোনো ভূমিকা নাই। সব সময় মাথায় রাখতে হবে উলম্ব বরাবর যে অবস্থান করবে তার অর্ধেক হবে হচ্ছে ভরকেন্দ্রের ভূমি থেকে উচ্চতা। যেমন শুরুতে আমাদের ইট দাঁড়িয়ে ছিল উচ্চতা বরাবর, তার মানে ভরকেন্দ্র হবে হচ্ছে উচ্চতার অর্ধেকে। যখন ইটটাকে সোজা করছি তখনও দাঁড়াইছে কোন বরাবর? দৈর্ঘ্য বরাবর, তার মানে ফাইনালি ভরকেন্দ্র হবে দৈর্ঘ্যের অর্ধেক হাইটে। ওকে, তাহলে এখান থেকে আমরা এইচ এর মান বের করতে পারি। এইচ ইজ ইকুয়ালস টু H2 মাইনাস H1, এখানে চলে আসতেছে 49, আর H2 মাইনাস H1 কত? H2 হচ্ছে ফাইনাল হাইট ভূমি থেকে, দ্যাট ইজ 5 মিটার, আর H1 হচ্ছে ইনিশিয়াল হাইট ভূমি থেকে, সেটা হচ্ছে 1 মিটার। তার মানে 49 মাল্টিপ্লাইড বাই 4, 196 জুল। ইজি। ওকে, সো যেই শব্দটা একটু মাথায় রেখো, কোন বরাবর তুমি দাঁড়া করাচ্ছ বা কোন বরাবর তুমি সোজা করতেছো, যেই বরাবর সোজা করবা সেইটাই চলে আসবে উলম্ব বরাবর। উচ্চতা বরাবর যখন দাঁড়াইছিল তখন উচ্চতা উলম্ব বরাবর, যখন দৈর্ঘ্য বরাবর দাঁড়াইছে বা দৈর্ঘ্য বরাবর সোজা করছো তখন দৈর্ঘ্যটাই অবস্থান করবে উলম্ব বরাবর। পারবো? শিওর? সহজ না? অনেক সহজ। চলো নেক্সট। এর নিয়ে মনে হয় না কনফিউশন আছে আগের ম্যাথের মতো। নেক্সট আসো। এই যে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কি বলেছে? 10টি একই উচ্চতা, 10টি ইট উচ্চতা বরাবর পরপর সাজিয়ে, তার মানে উচ্চতা বরাবর মানে কি? উচ্চতা অবস্থান করতেছে উলম্ব বরাবর, ঠিক আছে? ওকে, 10টি ইট উচ্চতা বরাবর পরপর সাজিয়ে একটি স্তম্ভ বানাতে কৃত কাজ কত? প্রতিটা ইটের ভর 2 কেজি, প্রতিটা ইটের উচ্চতা হচ্ছে 1 মিটার। এখন ধরো এই ম্যাথটা তোমার এইচএসসি পরীক্ষায় আসছে, কেমনে লিখবা একটু দেখাই দিই। হ্যাঁ, একটা ম্যাথ একটু ডিটেলসে করে দিই। তুমি লিখবা হচ্ছে এরকম, যে এই ক্ষেত্রে টোটাল কৃত কাজ W total is equals to W1 plus W2 plus W3 plus W4 plus dot 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 WN। ওকে, এটা হচ্ছে n সংখ্যক ইট দিয়ে স্তম্ভ বানাতে কৃত কাজ। W1 কত হবে? 0, W2 mg h, W3 mg into 2h, W4 mg into 3h dot 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 wn কত হবে? mg into n minus 1 into h, কত? mg into n minus 1 multiplied by h। এখন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, mgh into n squared minus n divided by 2। এখন বলো m কি? m হচ্ছে একটা ইটের ভর, 10টা ইটের ভর কিন্তু m না। m হচ্ছে একটা সিঙ্গেল ইটের ভর 2 কেজি। বসাও, কত? 2 কেজি।
জি এর মান 9.8। এইচ কি? একটা সিঙ্গেল ইটের উচ্চতা, পুরো স্তম্ভের উচ্চতা না, একটা সিঙ্গেল ইটের উচ্চতা কত? 1 মিটার। এন এর ভ্যালু কত? এন 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 কি? কয়টা ইট দিয়ে তুমি স্তম্ভ বানাইছো? কয়টা ইট? 10টা ইট। তার মানে এন এর মান 10 স্কয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেট করো 19, আচ্ছা 2 2 তো কাটাকাটি যাবে, এখানে লেখার দরকার নাই, 9.8 থাকুক। 9.8 এখানে আসবে 100 মাইনাস 10 মানে হচ্ছে 90। ওকে, 100 হইলে 980 হইতো, সেখান থেকে আবার 98 বিয়োগ করা লাগবে। 80 বিয়োগ করো, 80 বিয়োগ করার পরেও আরো 18 বিয়োগ করা লাগতেছে, তার মানে হচ্ছে 882, ইফ আই এম নট রং। ওকে, এত জুল। এইটা হবে হচ্ছে টোটাল কৃত কাজ, এবং এইটাই হবে আপনার অ্যান্সার। একটু ক্যালকুলেট করে দেখেন। ওকে, সো ম্যাথ কিন্তু সহজ, ফর্মুলা যদি জানা থাকে এই ম্যাথ সলভ করা কোনো ব্যাপারই না, বাচ্চা পোলাপানের কাজ। পারবো শিওর। এবং ওই যে আবারও বললাম, অ্যাডমিশন আসলে তুমি ডিরেক্ট এখান থেকে করো, সমস্যা নেই। বাট এইচএসসিতে আসলে প্রথমেই 2টা লাইন লেখা হচ্ছে গুড প্র্যাকটিস। সেক্ষেত্রে স্যার তোমার নাম্বার কাটার সুযোগ পাবে না, কারণ স্যার তখন বুঝবে তুমি জানো এই ফর্মুলার বেসিক কি। ওকে, বুঝতে পেরেছি, গুড। এইবার হচ্ছে এইচএসসিতে আসা ম্যাথ। এই ম্যাথটা এইচএসসি পরীক্ষায় আসছিল, ঠিক আছে? 2022 বা 23 সালে এটা এইচএসসি পরীক্ষায় আসছে। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন হচ্ছে আমাদের কাছে 5টা ইট আছে। ওকে, 5টা ইট দিয়ে আমরা স্তম্ভ বানাবো, বাট দুই ভাবে। একবার আমরা স্তম্ভ ভূমির মধ্যেই বানাবো, দেন পুরা স্তম্ভকে ধরে সোজা করে দিব। ঠিক আছে, মানে আমরা ইটগুলাকে ধরে যেভাবে পাশাপাশি সাজাইছি, পাশাপাশি সাজাইছি, পাশাপাশি পাশাপাশি পাশাপাশি, দেন পুরাটাকে ধরে সোজা করে দিছি। আর একটা হচ্ছে আমরা পরপর সাজিয়ে স্তম্ভ বানাইছি, যেটা আমরা এতক্ষণ ধরে করতেছিলাম। তোমাকে প্রশ্ন করেছে কোন ক্ষেত্রে কৃত কাজ বেশি হবে, মানে কেস 1-এ কৃত কাজ বেশি হবে নাকি কেস 2-তে কৃত কাজ বেশি হবে স্তম্ভ বানাতে, সেটা আপনার বের করা লাগবে। তাহলে দেখেন কাজ কিন্তু খুব সহজ। আমরা যদি কেস 1-এ আসি, কেস 1টা কেমনে করবা? আমরা শুরুতে যে ভরকেন্দ্রের সরণ দ্বারা কৃত কাজ বের করলাম ওভাবেই করবা, লাঠি সোজা করার মতো। তাহলে আসো সিনারিও 1-এ কৃত কাজ W1, বা প্রথমে লেখো সিনারিও 1। ওকে, সিনারিও 1-এ কৃত কাজ কেমনে বের করব? W ইজ ইকুয়ালস টু mgHc। এখানে এমটা কি? একটা ইটের ভর না, সিনারিও 1-এ তুমি পুরো জিনিসটাকে ধরে সোজা করতেছো, তুমি তো একটা ইটকে উঠাচ্ছ না। সো সিনারিও 1-এ ভর হবে পুরো সিস্টেমের ভর। তুমি যদি একটা ইটকে সোজা করতা তাহলে একটা ইটের ভর দিতা, বাট তুমি তো পুরো জিনিসটাকে ধইরা করতেছো সোজা, তার মানে এই পুরাটার ভর কিন্তু এবার কাউন্ট হবে। তোমাকে বলেছে 5টা ইটকে ধরে আমরা সোজা করতেছি এবং প্রতিটা ইটের ভর হচ্ছে 2 কেজি। তাহলে সিনারিও 1-এ ভর কত দিবা? 2 কেজি না, 5টা ইটের দ্বারা তৈরি এই স্তম্ভে টোটাল ভরই তোমার দিতে হবে। তার মানে সিনারিও 1-এর ভর হবে কিন্তু 2 × 5 মানে হচ্ছে 10 কেজি, কারণ এই পুরা স্তম্ভ যাকে ধরে তুমি সোজা করতেছো তার ভরই 10 কেজি। ওকে, জি এর মান কত? জি এর মান 9.8। এই সি কি? এই সি হচ্ছে ভরকেন্দ্রের সরণ। দেখো তোমাকে প্রস্থ দিয়ে দিছে, তাহলে শুরুতে ভরকেন্দ্র কোথায় ছিল? শুরুতে ভরকেন্দ্র ছিল হচ্ছে এখানে, ঠিক আছে? ভূমি থেকে কতটুকু উপরে? ভূমি থেকে হচ্ছে 2 মিটার উপরে। এটা হচ্ছে শুরুতে ভরকেন্দ্র। পরবর্তীতে ভরকেন্দ্র কোথায় গেছে? পরবর্তীতে ভরকেন্দ্র আসছে এখানে। তোমাকে বলেই দিছে এই টোটাল হাইটটা 10 মিটার। সো যখন তুমি এটাকে সোজা করবা, এটা হচ্ছে 10 মিটার, তাহলে ভরকেন্দ্র আছে ভূমি থেকে 5 মিটার উপরে। তাহলে সিনারিও 1-এ ভরকেন্দ্রের সরণ কত উলম্ব বরাবর? প্রথমে ভরকেন্দ্র ছিল 2 মিটার উপরে, পরে ভরকেন্দ্র গেছে 5 মিটার উপরে। তাহলে উলম্ব বরাবর ভরকেন্দ্রের সরণ হবে 5 - 2 মানে হচ্ছে 3 মিটার। ওকে, তাহলে যদি ক্যালকুলেট করি 10 98 দেন হচ্ছে আবার 3, ও মাই গড 274 নাকি রে? 274 হওয়ার একটা সম্ভাবনা আছে। 274 না, 294। কত? 294 মোস্ট প্রবাবলি। সো এটা হচ্ছে সিনারিও 1-এ কৃত কাজ। তোমরা তাও একটু ক্যালকুলেট কইরো, সহজ না একদম প্রথম কেসটার মতো। আর এইবার হচ্ছে সিনারিও 2। কোনটা? সিনারিও 2। বলো সিনারিও 2-তে কৃত কাজ কেমনে বের করবা? ভাইয়া পর পর ইট সাজিয়ে তুমি স্তম্ভ বানাচ্ছ, কৃত কাজ কেমনে বের করবে? এতক্ষণ ধরে কি শিখলাম? W প্রাইম ইজ ইকুয়ালস টু mgh ইন্টু n স্কোয়ার্ড মাইনাস n ডিভাইডেড বাই 2। ডিরেক্ট এটা অ্যাপ্লাই করবো না, প্রথমে 2 লাইন লিখে নিব,
আগের ম্যাথের মতো, ঠিক আছে? দেন হচ্ছে লিখবো ফর্মুলা, যদি এইচএসসি পরীক্ষায় আসে। অ্যাডমিশন আসলে ডিরেক্ট এম নেই। ওকে গুড। এখানে এম কি হবে ভাইয়া? এখানে এম কি 10 কেজি হবে? না, এখানে এম হবে একটা ইটের ভর, কারণ এই ফর্মুলা প্রমাণের সময় আমরা দেখছিলাম এই এম হচ্ছে একটা সিঙ্গেল ইট বা একটা সিঙ্গেল পাথরের ভর। ওকে, তাহলে এম এর মান কত হবে এবার? 2, জি এর মান 9.8, এইচ কি ভাইয়া? একটা সিঙ্গেল ইটের উচ্চতা। ভাইয়া একটা সিঙ্গেল ইটের উচ্চতা কত, এটা কেমনে বুঝবো? দেখো এখানে এই টোটাল হাইট হচ্ছে 10 মিটার, তাই না? এই টোটাল হাইট কত? 10 মিটার। ইট আছে কয়টা? 5টা। তাহলে প্রত্যেকটা ইটের উচ্চতা কত হবে? প্রত্যেকটা ইটের উচ্চতা হবে 2 মিটার, 2 মিটার, 2 মিটার, 2 মিটার, 2 মিটার, টোটালটা মিলে 10 মিটার। সো এইচ এর মান কিন্তু এখানে 2 মিটার বসাইতে হবে। ওকে, কত? 2। এন এর মান কত? ইট হচ্ছে 5টা, তাহলে 5 স্কয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আসবে 4 ইন্টু 9.8, এখানে আসবে হচ্ছে 5 স্কয়ার 25 মাইনাস 5 20 ভাগ 2 মানে হচ্ছে 10, তার মানে 98 ইন্টু 4। 98 ইন্টু 4 মানে কি? 392। কত? 392 জুল। সো প্রথম ক্ষেত্রে কৃতকাজ ছিল আমাদের 294 জুল, দ্বিতীয় কেসে কৃতকাজ চলে আসছে 392 জুল। তাহলে কৃতকাজ কোন ক্ষেত্রে বেশি? দ্বিতীয় ক্ষেত্রে বেশি। লেখো কি? দ্বিতীয়, এখানে লিখলাম, হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে বা সেকেন্ড সিনারিওতে কৃতকাজ বেশি। বুঝতে পেরেছো? এতটুকু লিখে দিয়ে আসলেই ম্যাথ সলভড। দেখেন বুঝতে পারছেন কিনা? বুঝলে আমাদের আজকের ক্লাসের সমাপ্তি, ঠিক আছে? আমাদের মোটামুটি হয়ে গেছে যা যা পড়াতে চাইছিলাম। দেখো দেখো দেখো, বুঝছো কিনা? একদম সহজ জিনিস, ইজি দাদা। হ্যাঁ, এগুলো একদম সহজ, মানে এইসব ম্যাথ মোটেও কঠিন না, এগুলো লাইক একবার দেখলেই পাইরা যাবা। এবং এগুলো এইচএসসি পরীক্ষায় আসে। হ্যাঁ, যে বললাম না এই কোয়েশ্চেন এইচএসসি পরীক্ষায় আসছিল। ওকে, দেখেন সবাই বুঝছেন কিনা? বুঝলে হয়ে গেছে। ইজি দাদা, বুঝছি দাদা, ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক দিয়ে দেই। ওকে, ম্যাথ যত সহজ হোমওয়ার্ক আবার ততই একটু কঠিন। আসো, চেইন। এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1। হ্যাঁ, এটা কি? হোমওয়ার্ক নাম্বার 1। তোমাদের এগুলো করতে দিতে যা ভালো লাগে, বুঝছো? এটা মানে পুরো পৈশাচিক আনন্দ কাজ করে ভিতরে। দেখো কোয়েশ্চেনটা দেখো, একটা টেবিল আছে, ঠিক আছে? টেবিলের উপর নামানো আছে একটা চেইন। কি? চেইন। ওকে, সো চেইনের টোটাল দৈর্ঘ্য যদি এল হয়, টোটাল দৈর্ঘ্যের 3 ভাগের 2 ভাগ আছে টেবিলের উপরে এবং 3 ভাগের 1 ভাগ আছে টেবিলের এই সাইডে। বুঝছো কি বললাম? চেইনের টোটাল দৈর্ঘ্যের 3 ভাগের 2 ভাগ আছে এখানে এবং 3 ভাগের 1 ভাগ আছে টেবিলের ওই সাইডে। এখন তোমাকে বলে দিছে যে চেইনের যেহেতু এখানে ভর আছে, স্বাভাবিক এই বরাবর গ্র্যাভিটি কাজ করবে, গ্র্যাভিটি ওকে টানবে। চেইনটা পড়তো না যদি এখানে ফ্রিকশন থাকতো। যদি ফ্রিকশন থাকতো তাহলে ফ্রিকশন সামহাও ওকে আটকানোর চেষ্টা করতো, বাট আমাদের এখানে কোনো ফ্রিকশন নাই, ফ্রিকশনের কথা বলে টলে নাই। সো অবশ্যই গ্র্যাভিটির টানে চেইনটা এই বরাবর পড়া শুরু করবে। ঠিক আছে, পড়তে পড়তে একটা সময় কি হবে? পুরা চেইনটাই পড়া যাবে, তাই না? এই যে একটু আগাইলো একটু আগাইলো, আগাইতে আগাইতে দেখা যাবে একটা সময় এই কোণার যে পয়েন্টটা সেও টেবিল থেকে পড়ে যাবে। কোয়েশ্চেন হচ্ছে যেই মুহূর্তে চেইনটি টেবিল থেকে পড়ে যাবে ওই মুহূর্তে চেইনের বেগ কত? ঠিক আছে, বলে দিছে চেইনের ভর হচ্ছে 10 কেজি এবং চেইনের টোটাল লেন্থ হচ্ছে 6 মিটার। আরেকবার বলি, একটা টেবিলের উপর একটা চেইন নামানো আছে, চেইনের টোটাল দৈর্ঘ্যের 3 ভাগের 2 ভাগ আছে টেবিলের উপরে, 3 ভাগের 1 ভাগ আছে টেবিলের সাইডে। এখন গ্র্যাভিটির প্রভাবে চেইন পড়া শুরু করবে নিচের দিকে। সো পড়তে পড়তে একটা সময় পুরো চেইনটাই পড়ে যাবে। প্রশ্ন হচ্ছে ঠিক যেই মুহূর্তে চেইনের এই কোণাটা, এই প্রান্তটা, ঠিক আছে, টেবিল থেকে পড়বে ওই মুহূর্তে চেইনের ভেলোসিটি কত? এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1। হোমওয়ার্ক নাম্বার 2টা হচ্ছে আরেকটু সুন্দর। হ্যাঁ, এটা আজকে যে গ্রুপেও একটা পোস্ট করছিলাম, দেখছিলা কিনা? এইটাই তোমাদের হোমওয়ার্ক নাম্বার 2। না পারলে তো পরের দিন আমি আসি, সমস্যা নেই। হোমওয়ার্ক 2তে তোমাকে কি বলেছে? একটা টিউব আছে, ওকে, টিউবের ভিতরে আছে একটা চেইন, এই ব্লু কালারের, এটা হচ্ছে চেইন। ওকে, টিউবটা একটা অর্ধবৃত্তাকার শেপের এবং সেই অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। চেইনের ভর হচ্ছে 10 কেজি। আমরা কি করছি? চেইন ধরে দিছি টান, এখান থেকে হালকা করে একটু টান দিছি। এখন টান দিলে কি হবে? চেইন এই বরাবর পড়া শুরু করবে। যখন এই পাশ পড়বে, এই পাশ আস্তে আস্তে এমনি করে আগাইতে থাকবে, আগাইতে থাকবে, আগাইতে থাকবে, আগাইতে থাকবে, একটা সময় চেইনের এই প্রান্তও পড়ে যাবে।
মানে তুমি যদি এই পাশ থেকে টান দাও, এটা পড়া শুরু করবে, এটা পড়া শুরু করলে এই পাশ কি হবে, উপর ওঠা শুরু করবে। সো এক পাশ পড়তেছে আর এক পাশ উপর উঠতেছে, এমনি হইতে হইতে একটা সময় পুরা চেইনটাই পড়ে যাবে। প্রশ্ন হচ্ছে যখন চেইন পুরাপুরি টিউব থেকে বাইরে বের হবে, ওই মুহূর্তে চেইনের বেগ কত? ঠিক আছে, এই হচ্ছে দুইটা হোমওয়ার্ক, এগুলো একটু তোমাদের বাসায় চেষ্টা করা লাগবে। যদি না পারো পরের দিন আমি আসি, সমস্যা নাই, বাট আই গেস তোমরা পারা উচিত যদি ঠান্ডা মাথায় বসে একটু চিন্তা করো। এগুলো সলভ করতে পারলে কিন্তু একটা বিশাল মানসিক শান্তি পাবা, ঠিক আছে? তো শুভকামনা রইল। দাদা ক্লাস করবে, এই যে চলে আসছে অর্পণ। কি অবস্থা, যাই হোক গাইস, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আজকে অনেক কিছু শিখে ফেলছি আমরা। ভরকেন্দ্রের স্মরণ দ্বারা কৃত কাজে বেসিক কনসেপ্ট আমাদের শেষ, এবং নেক্সট দিন হচ্ছে আমরা পুরাপুরি কুয়ার ম্যাথের মধ্যে চলে যাব। কুয়ার ম্যাথও এই একই কনসেপ্ট দিয়ে সলভ হবে, বাট কুয়ার ম্যাথ না, বাট দুই টাইপের আছে। একটা হচ্ছে অটো রিফিল হয় না এমন কুয়া, আর একটা আছে আবার অটো রিফিল হয় এমন কুয়া। সো আমাদের দুইটা কুয়াই পড়া লাগবে, বাট ভরকেন্দ্রের স্মরণ দ্বারা কৃত কাজ হচ্ছে অটো রিফিল হয় না, ওই কুয়ার মধ্যে কাজে লাগে বা ওই কুয়ার কনসেপ্টে লাগে। যে কুয়া অটো রিফিল হয় সেটা ভরকেন্দ্রের স্মরণ দ্বারা বের না করলেও চলে। শিখবো আমরা, পরের দিন শিখবো, পরের দিন পুরোপুরি কুয়া নিয়েই পড়াশোনা হবে। সো এখন থেকেই আমাদের ধরো ওই কুয়া পাম্প এই রিলেটেড যে ম্যাথগুলো এগুলো হচ্ছে শুরু হবে। যে যারা বলতেছিল যে ভাইয়া কুয়ার ম্যাথ কবে, পাম্পের ম্যাথ কবে, নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে? গাইস, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। সবাই একটু ঠিকঠাক পড়াশোনা করেন, এবং অবশ্যই যেই হোমওয়ার্কগুলো দিলাম এগুলো একটু ট্রাই করেন। এগুলো ট্রাই না করলে কিন্তু হবে না, তোমরা নিজেরা যদি না পড়াশোনা করো তাহলে কিন্তু আমাদের দিয়েও কোনো লাভ হবে না। সো পড়াশোনা করতে থাকেন ঠিকঠাক, বাসায় না প্র্যাকটিস করেন, নোট করেন ঠিকঠাক, কোনো ঝামেলায় পড়লে আমরা তো আছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টিল দেন টেক কেয়ার। আজকের মতো শুভরাত্রি।